রিজভি কি করছো? দাদা, কলেজ জীবনে পড়াশোনা করি নাই। এখন ভাবছি বেবি ট্যাক্সি চালাবো নাকি টেসলা। যাই হোক, মজা করছিলাম। 27 ব্যাচ, তোমাদের তো কলেজ লাইফ শুরু হয়ে গেল। দাদা, আপনি এইচএসসি কত ব্যাচ ছিলেন? আমি 10 ব্যাচ। তার মানে 2010 সালের ব্যাচ। আর ওরা 2027 সালের ব্যাচ। আপনি ওদের থেকে 17 বছরের বড়। ছোটদের জন্যে, ওরা তো এখন কলেজ শুরু করে না, এসএসসি মাত্র শেষ করলো। ওদের জন্যে আপনার কি ছোট্ট করে পরামর্শ? আর আসলে ছোট দেখতে দেখতে এখন হচ্ছে 27 ব্যাচ কিন্তু এসে গেছে। তো 27 ব্যাচের যারা আসলে আমাদের লাইফটা শুনছো, তো তোমাদের এখন এমন একটা সময় চলছে যেটা হচ্ছে আসলে তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেপ। কারণ এখন কিন্তু আমরা হঠাৎ করে ছোট থেকে একটু বড় হয়ে গেছি, তাই না? জি দাদা। এইচএসসিতে আসলে আমাদের পড়ালেখা যেমন বেড়ে যায়, সাথে আমাদের দায়িত্ব বেড়ে যায়, সাথে আমরা পরবর্তী জীবনে কি করব, আমরা কি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব, নাকি তোমাদের রিজভি ভাইয়ের মতো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো, নাকি অন্য কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়ার স্বপ্ন দেখছো, সব কিছু কিন্তু নির্ধারিত হয় এই 2 বছর সময়ের মধ্যে। তো আমি যদি আমার দিক থেকে একটু বলি, আমি তো 10 ব্যাচ, আমি আসলে পড়ানো শুরু করি 2011 থেকে। তো নিশ্চয়ই আমার কথা একদম স্পষ্ট শুনতে পাচ্ছ, আমি 2011 থেকে পড়ানো শুরু করি। তো ওদের ব্যাচ সহ এটা মনে হয় 15 বছর জি দাদা। এরকম হচ্ছে। তো আবার যেটা হয়েছে, আমি তো শুরুতে তখন পুরোপুরি হচ্ছে আসলে অফলাইনেই ছিলাম। অফলাইনে হচ্ছে প্রচুর স্টুডেন্ট পড়াতাম। দেখতে দেখতে 11-12তে যখন পড়াতাম তখন কিন্তু অত স্টুডেন্ট ছিল না। পরে 13, 14, 15তে গিয়ে আসলে এনডিসি, হলিক্রস, সরকারি বিজ্ঞান কলেজ সব মিলে, আমি তো মূলত তখন ঢাকায় পড়াতাম যেহেতু বুয়েটে ছিলাম। তো মোটামুটি অনেক স্টুডেন্টই পড়ানো হতো। এমনও হতো তোমার একদম সকাল ধরো 7টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত অফলাইনে স্টুডেন্ট পড়াতাম। তো খুব মজার বিষয় ছিল আসলে বুয়েট লাইফে। যদি আমি বলি, সবচেয়ে বড় হয় আমরা এনজয় করেছি। রিজভিও আসলে এত বেশি করিয়েছে। রিজভিও ওর আসলে মানে, মেডিকেল সেক্টর নিয়ে হ্যাঁ, দাদা। মেডিকেল সেক্টরে। তো ও আসলে খুব বেশি এনজয় করেছে। আমরা যারা পড়াই আসলে পড়ানোটা আসলে আমাদের প্যাশন হয়ে গেছে। তো এরপর আসলে 16 পর্যন্ত পড়ানোর পর রিজভি যেটা হয়েছে, আমি তো সরকারি চাকরিতে ঢুকে যাই। তো এরপর অফলাইন কিন্তু মাঝে চলতেই থাকে। তো অনলাইনের মূলত তো শুরুটা হয় আমাদের কোভিডের যে টাইমটা আছে এই সময়টা থেকে। তো 2021 যখন আমরা এসিএসএ ইঞ্জিনিয়ারিং ব্যাচ লঞ্চ করি, তো 21 থেকে আমি মূলত হচ্ছে অনলাইনে আসি। আর আমাদের যে এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচটা আছে, 21, 22, 23, এই 3টা সময় আমি কিন্তু একাই পুরো ইঞ্জিনিয়ারিং ব্যাচের দায়িত্বে ছিলাম। আর পরবর্তীতে এখন তো হচ্ছে আমাদের প্রায় 25 ব্যাচ, 24 ব্যাচ চলে গেছে, 25 ব্যাচেরও ইঞ্জিনিয়ারিং ব্যাচ শুরু হয়েছে। তো আমি অনলাইন এবং অফলাইন দুইটাই যেহেতু পড়াই, এখন অফলাইনেও পড়াই। তো আমি আসলে পড়ানোটাকে বেশ এনজয় করি। আর রিজভি, আমি একটু তোমার কাছে চলে যাব। পড়াতে পড়াতে আপনি ঠিক কত দূর চলে আসলেন আমাদের কাছে? 27 ব্যাচ পৌঁছে গেল। মাই গুডনেস, চিন্তা করলে কেমন লাগে। হ্যালো 27 ব্যাচ, আমি তোমাদের রিজভি ভাই। ডাক্তার রিজভি বলতে পারো বা ভাই বলতে পারো। আর তোমাদেরকে একটা ছোট্ট করে রিকোয়েস্ট করব, যেহেতু আমরা তোমাদের জন্য গাইডলাইন দেওয়ার জন্য চলে আসছি। সঞ্জয় দাদা সেই চিটং থেকে চলে আসছেন, আমিও ঢাকা থেকেই ঢাকাতে চলে আসছি। তো এই লাইফটা তোমার সব বন্ধুদের জন্য উপকারী হবে, তাই তোমার যে প্রথম করণীয় কাজ সেটা কি বলো তো? সেটা হচ্ছে এই লাইফটা সবার মধ্যে শেয়ার করে দেওয়া। কারণ দাদা, আমি যদি বলি 27 ব্যাচ এখন কিভাবে সময় নষ্ট করছে, সময় নষ্ট বলবো না, এটা ওদের অধিকার। ওরা অনেক কষ্ট করে এসএসসি পরীক্ষা দিয়েছে, এখন ওদের আসলে চিল করার মতো মানে অধিকার ওদের আছে, ওরা একটু মজা করতেই পারে। কিন্তু দাদা, সমস্যা কি জানেন? এই মজাটা না শেষ হয় না। এই মজাটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। পরে ফার্স্ট ইয়ার শেষ হয়ে যায় কিন্তু মজা শেষ হয় না। তো দেখা যায় এরপরে ওর উপলব্ধি হয়, হায় হায়, আমি তো আমার এই কলেজ জীবনের যেখানে মাত্র 18 মাস সময় পাওয়া যায়, তার 12 মাসই শেষ করে ফেলেছি। তারপর আমাদের মেসেজ পেজের মেসেজগুলোতে আমরা দেখতে পাই প্রচুর মেসেজ, ভাই এখন থেকে শুরু করলে কি আমরা শেষ করতে পারবো? আমরা চাই যে 27 ব্যাচের সিরিয়াস বাচ্চারা যারা আছে, তারা এই প্রশ্ন কোনোদিন আমাদের না করুক। কারণ তারা এখন থেকেই শুরু করুক, এটা চাইবো। এখন থেকে শুরু। আচ্ছা রিজভি, জি আমি দাদা। একটু বলি। শিওর দাদা। আসলে 27 ব্যাচের যারা ছোট্ট বাচ্চারা আছে, ওরা হয়তো এখনো তোমার একটা বিষয় এখনো জানে না। রিজভি কিন্তু 2016তে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিল। তো তোমরা এমন একজনের কাছ থেকে আসলে গাইডলাইন নিচ্ছ বা পরামর্শ নিচ্ছ, যারা হচ্ছে টপার হওয়ার স্বপ্ন দেখো। এটা হচ্ছে আসলে রিজভি ভাইকে যদি তোমরা কোয়েশ্চেন করো বা রিজভি ভাইয়ের গাইডলাইনগুলো যদি শুনো, তাহলে তোমরা কিন্তু একটা বেস্ট ডিরেকশন পাবা। এবং দাদার ব্যাপারে যদি বলতে হয়, দাদার হাত ধরে ঠিক কতজন টপার বেরোয়েছে এটা আসলে ইয়ত্তা নেই। আমি যতটুকু দাদাকে চিনি, দেখি, সেটা, দাদা আপনার পেইড ব্যাচের স্টুডেন্টই তো 2 লাখের বেশি হবে। 2 লাখ মানে প্লাস আপনি হবে। 15 বছর ধরে পড়াচ্ছেন, মানে 2 লাখের, 2 লাখ কি আরও বেশি হবে দাদা। এর চেয়েও বেশি স্টুডেন্ট দাদার কাছে কিন্তু মানে টাকা দিয়ে পেইড হয়ে পড়েছে, তুমি চিন্তা করতে পারো। আর ফ্রি ক্লাস ইউটিউবে এবং অন্যান্যভাবে কতজন করেছে, এটা তো আমাদের কোনো হিসাব নাই। তো শিক্ষক হিসেবে আমরা
এই যে একটা কোয়ালিটি এডুকেশন অনলাইনের মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি, দাদা আমি ইনক্লুডিং এসিএস এবং ভালো ভালো প্ল্যাটফর্মের সবাই, এমন হয় যে সবার জন্যই আমি এবং দাদা একটা তালি দিতে পারি যে এই যে অনলাইনের সুবাদে কোয়ালিটি এডুকেশনটা একদম গ্রামগঞ্জে আনাচে কানাচে সবখানে পৌঁছে যাচ্ছে। তো 27 ব্যাচ তোমরা খুবই লাকি, কেন বলবো, কারণ এসিএস এর যারা ভার্সিটি ব্যাচে পড়ান, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়ান, তারাই তোমাদেরকে পড়ানো শুরু করবেন। ডেফিনেটলি তোমরা লাকি। তো আমরা আজকে তোমাদের সামনে আমাদের যে বায়োলজি এবং কেমিস্ট্রি দুইটা কোর্স আছে আমাদের পার্সোনাল, সেটাও রিভিল করব। তবে আমরা এটাকে কোর্স রিভিলিং লাইভ না বলে গাইডলাইন লাইভই বলতে চাই। প্রথমবারের মতো আসলে দাদা 27 ব্যাচের জন্য কিছু বলার জন্য এখানে বসেছি। তো আমি একটু জানতে চাই দাদা যে 27 ব্যাচ আসলে এই গ্যাপটাকে কিভাবে ইউটিলাইজেশন করতে পারে। কম করে হলেও ওরা রেজাল্ট এবং আনুষঙ্গিক জিনিস মিলিয়ে 3 মাসের মতো একটা গ্যাপ পাবে, আপনার কি মনে হয়? আচ্ছা, এখন আসলে রিজভি যে বিষয়টা, এখন কিন্তু আগের চেয়ে কম্পিটিশন অনেক বেশি। এখন কিন্তু স্টুডেন্টরা তোমার দেখবে হচ্ছে যারা 25 ব্যাচের আছে, ওদের কিন্তু এইচএসসি পরীক্ষা হয়নি, এর মধ্যে কিন্তু ওরা প্রি মেডিকেল বলো ইঞ্জিনিয়ারিং বলো সবগুলা কোর্স কিন্তু শুরু করে দিয়েছে। তো এখন আসলে এতই কম্পিটিশন, সত্যি কথা বলতে তোমরা মাত্র পরীক্ষা দিয়ে আসছো, এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষাও সবার শেষ হয়নি, তাই না? 22 তারিখ মনে হয় শেষ হবে। তো আসলে আমরা এখন কেন লাইভটা করছি, কারণ আমরা চাইছি সবাই তো কি আর একদম টপে যেতে পারে। আমরা একটু পরে দেখো আমি তোমাদের একটা স্টেট দেখাচ্ছি, তো একদম সবাই তো আর যেতে পারবে না, কিন্তু যারা সিরিয়াস শুরু থেকে, যারা হচ্ছে একটু আসলে সামনে কি করতে হবে একটা যদি স্ট্র্যাটেজি ফলো করে একটা প্ল্যান নিয়ে আগায়, তখন দেখবা প্ল্যানিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ও কি পড়বে, কিভাবে পড়বে সামনের 2 বছর, এটা যদি ঠিকমতো ফিক্সড করে ফেলতে পারে এবং এই স্ট্র্যাটেজিটা যদি সঠিক হয়, অনেকে পরিশ্রম করে কিন্তু দেখবা রেজাল্ট আসে না। তো এই স্ট্র্যাটেজিটা যদি সঠিক হয়, তখন দেখবা হচ্ছে তোমার আসলে আলটিমেট গোল যেটা তুমি এখানে রিচ করতে পারবা। তো রিজভি, আমি ওদের একটু একটা স্টেট একটু দেখাই। শিওর দাদা। তো এখানে হচ্ছে রিজভি দেখো, এখানে হচ্ছে এসএসসিতে আমরা একটা ডেটা নিয়ে আসছি, যেখানে হচ্ছে দেখছি আমরা এসএসসিতে পরীক্ষা দিয়েছে যেটা নাম্বারটা কিন্তু অনেক বেশি, 2,13,597 জন। হ্যাঁ, এরপরে হচ্ছে পাস করেছে যেটা, এটা হচ্ছে অ্যারাউন্ড 80%-এর মতো। আর এরপরে দেখো তোমার এইচএসসি যেটা আছে, এখানে কিন্তু তোমার এক্সাম দিয়েছে 68%। আর এর মধ্যে এইচএসসিতে কিন্তু ক্রমাগত দেখো নাম্বারটা কিন্তু কমছে, তাই না? প্রথমে 100% ছিল, এরপর 80%, এরপর 68%, এরপর 53%। এরপর দেখো পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন সিট আছে কতটুকু, এটা কিন্তু এখানে দিয়েছে 2.7%। তো আলটিমেটলি দেখো নাম্বারটা কিন্তু কমতে কমতে একটা জায়গায় চলে গেছে। তুমি এসএসসিতে যারা দিয়েছে 100 জন যদি পরীক্ষা দেয়, এর মানে আমাদের আলটিমেট চান্স হবে পাবলিক বলো, এর মানে হচ্ছে তোমার বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা ভার্সিটি, এরপর আমাদের বিভিন্ন যে মেডিকেল আছে সবগুলাতে আসন সংখ্যা অনুযায়ী যদি বলি আমরা 3 জনের কম কিন্তু। তো রিজভি, ডেফিনেটলি দাদা, এখন আমরা আসলে কি বলবো, আমাদের বাচ্চাদের জন্য ভবিষ্যৎটা আসলে এই যে কলেজ লাইফের পরবর্তী ভবিষ্যৎটা এটা খুব চ্যালেঞ্জিং, এটা স্বীকার করতেই হবে। এবং আমরা কোনোভাবে এটাকে এড়িয়ে যেতে পারি না। আমরা ওদেরকে যদি বলি যে না তুমি চাপ নিও না, তাহলে আসলে ভুল বলা হবে। তোমাকে সত্যিই চাপ নিতে হবে, কিন্তু মানে এমন না যে এই চাপে তুমি মরে যাচ্ছ, কিন্তু তোমাকে চাপ নিয়ে পড়াশোনাটা করতে হবে যদি তুমি স্বপ্নবাজ হও। আর যদি মনে করো টেসলা বা বেবি ট্যাক্সি, আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, বাট এটার জন্য তো ভর্তি পরীক্ষা দিতে হয় না, তাই না? এটা তুমি সবাই করতে পারবা, জেনারেলাইজ জব। আর যদি তুমি মনে করো যে দাদার মতো ইঞ্জিনিয়ার হবা বা ডাক্তার হয়ে মানুষের বডিতে তুমি কাজকর্ম করবা, তখন ডেফিনেটলি তোমার হার্ডওয়ার্কটা আসলে লাগবেই। ওকে, কারণ মানে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। সাকসেসের জন্য কোনো শর্টকাট নেই। সায়েন্সে আমাদের যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সবগুলো সাবজেক্ট তোমার আসলে সহজ কোনোটাই না। ম্যাসিভ দাদা, ম্যাসিভ। মেসি সহজ, কঠিন বলবো না। দাদা কেমিস্ট্রিতে তো শুনছি মাত্র 5টা চ্যাপ্টার, 5টা 10টা তুমি চ্যাপ্টার। এই কথা বলছো, তো আসলে তোমরা দেখবা হচ্ছে হুট করে এসে কেমিস্ট্রিতে মাত্র 5টা চ্যাপ্টার, কিন্তু এই 5টার ভিতরে যে কি আছে এটা বুঝতে গেলে তুমি আসলে পড়াটা শুরু করো, তখনই দেখবা। তবে ভয়ের কিছু নাই, আমরা তো আছি। আমরা কেন আছি? ওর কাজটা সহজ করে দেওয়ার জন্য। তো তোমরা আসলে একদম রাইট জায়গায় আছো, এটুকু আমরা বলতে পারি। কেমিস্ট্রিটা যতটুকু মনে হয় ব্যাপারটা মানুষজন যেরকম ভয় পায়, বা বায়োলজি বলো, ফিজিক্স বা ম্যাথ বলো, তো আসলে কিন্তু অত ভয়েরও না। এবং দাদা আমি মনে করি কি, কলেজের এই ছোট্ট জীবনে আমি যদি মনে করি যে আমি অনেক জ্ঞানী হয়ে যাব, যেমন আপনি তো কেমিস্ট্রি চাইলে ওদেরকে একদম অনার্স লেভেলের পড়াতে পারবেন, কিন্তু আমার তো সময় স্বল্প। কাজেই একজন ভালো টিচার, একজন এফেক্টিভ টিচারের দায়িত্ব কি আমি যদি বলি, ওদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তোমার কঠিন পড়াটাকে সহজ করে দেওয়া, কঠিনটাকে আরও কঠিন করানো না, তোমার মাথায় অদরকারি তথ্য দিয়ে মাথা প্যাক করা না।
কারণ এমনিতেই আমাদের হাতে সময় নাই কিন্তু। এবং দাদা মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের 25 ব্যাচ পর্যন্ত কিন্তু শর্ট সিলেবাসের একটা কালচার ছিল, 26-এ 27-এ কিন্তু ফুল সিলেবাস। তো মানে এটা কিন্তু হিউজ। তুমি যদি 25 ব্যাচকে বলো এখন ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে, দ্যাট মিনস কেমিস্ট্রির 10টা চ্যাপ্টার, বায়োলজির 24টা চ্যাপ্টার, সব কিছুর উপর পরীক্ষা দিতে হবে। ওরা পারলে অর্ধেক মানুষ পরীক্ষাই দিবে না। তো তোমার সেই ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, একদমই ভয় দেখাচ্ছি না। বাস্তবতা হচ্ছে এটাই, তোমাকে খুব গুছিয়ে আগাইতে হবে। যদি তুমি গুছিয়ে না আগাও, তুমি যদি ভাবো যে আমি একটা চ্যাপ্টারের বস হবো, আমি জৈব রসায়নের বস হবো, তো জৈব রসায়ন পড়লে কি দাদা, শুধু জৈব রসায়ন পড়ে যদি আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা দিতে যাই, আমি কি কোনোভাবে এ প্লাস পাবো? আসলে এখন এমন একটা সময় আমাদের সবগুলা চ্যাপ্টারকে গুরুত্ব দিতে হবে। যেমন তোমাদের রিজভি ভাইয়ের মতো যদি মেডিকেলে ফার্স্ট হতে চাও, আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারও খুব ভালোভাবে Exactly. পড়তে হবে, আমাদের কর্মমুখী রসায়নও ভালোভাবে পড়তে হবে, অর্থনৈতিক রসায়নও কিন্তু ভালোভাবে পড়তে হবে। তো এমন কোনো সুযোগ নেই যে আসলে যদি ভালো স্টুডেন্ট আমরা হতে চাই, আমরা যদি চাই এইচএসসি সময়টা আমরা ডেডিকেটেড থাকবো, এই 2 বছর আমরা পড়ার মধ্যে থাকবো হচ্ছে, আবার এটা ভাবো না এটা কোনো কাজ। পড়া এমন না যে হচ্ছে আসলে ওকে খুব পরিশ্রম করতে দিছি, ব্যাপারটা তা না। পড়া এমন একটা আনন্দের জিনিস, বা এই সায়েন্সের বিষয়গুলো এমন আনন্দের, তুমি যদি একবার পড়া শুরু করো দেখবো হচ্ছে এর মধ্যে আসলে হারাই যাবা। বুঝতে পারলে অবশ্যই দাদা ভীষণ আনন্দের। তবে আমাদের বাচ্চাদের মাঝখানে কিভাবে যে একটা কালচার জেনারেট হলো, তোমাদের অনেকেই মনে করো পড়াশোনাটা পাপ, যে পড়ে সে পচা, আর যে রিল দেখে সে ভালো। এটা কিভাবে এই ধারণাটা আসলো আমি জানি না। তুমি পড়লে কাউকে বললে তোমার এটা কোনো সমস্যা না, তুমি ডেফিনেটলি ভালো কিছু করছো। তোমার বন্ধু তোমাকে বলতে পারে যে আরে ও তো আনকালচার্ড, ও তো আমাদের সাথে মিলাইতেই পারে না, ও খালি পড়ে, বলুক না, তোমার বলার সময় আসবে 2 বছর পর, বুঝছো? তো আমরা জাস্ট তোমাদেরকে বলতে চাই এখন সময়টা এনজয় করো। আমরা কিন্তু কালকেই আমাদের যে আমার কম্পিউটার বায়োলজি সাইকেল বা দাদার যে কেমশিফু থেকে যে সাইকেলটা আসতেছে ওইটাতে যে কালকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে এমন না। আমরা কিন্তু তোমাদের ক্লাস শুরু করব জুনের শেষ দিকে গিয়ে। তুমি কিন্তু 1 মাসের একটা গ্যাপ পাচ্ছ। আচ্ছা, একটা মানুষের দাদা চিল করার জন্য কয় মাস দরকার হয়? আর ব্যাপারটা এমন না যে তো চিল করার ব্যাপারটা আমি এমন না যে তো আমি 1 মাস বা 2 মাস টানা করে যাব, কিন্তু ব্যাপারটা তা না। যে আসলে আনন্দ করতে পারে, তো আমার মনে হয় তোমরা তো এখন আসলে খুব ভালো একটা সময়ে আছো। ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, এই ধরনের তোমরা খেলার মধ্যে বিভিন্ন ইয়েতে যখন থাকবা তখন দেখবা তোমাদের ব্রেনের ডেভেলপমেন্টটা অনেক ভালো হবে। শুধু পড়াটাও কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমি পড়তে পড়তে যদি ঘরেই থাকি আমার একটা ডিপ্রেশনে এসে যাবে। এরপর আমি যদি শুধু বাসার মধ্যে পড়বো, অন্য কোনো অ্যাক্টিভিটি আমার নেই, তখন কিন্তু দেখবা আমার মোবাইল এডিকশন বা অন্য বিভিন্ন দিকে আমি কিন্তু আমার টাইমটাকে, একটা তো অবশ্যই কিছু না কিছু টাইম থাকে, ওই টাইমটাকে ইনভেস্ট করব। তো আসলে আমাদের সাথে ক্রিয়েটিভ যে কাজগুলো আছে, যেগুলো আমাদের মনকে ভালো করবে, এরপর আমাদের হেলথ ডেভেলপ করবে, সব কিছুর দিকেও কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে। তো 27 ব্যাচ আমরা আসলে তোমাদের শুরুতে অনেক বকবক করে ফেললাম। তো আমরা আমি আমরা তোমাদের আমাদের যে মানে দাদার যে কেমিস্ট্রি সাইকেল সেটা দাদা একটু তোমাকে দেখাবেন, এবং তুমি কিন্তু তারপরে চলে যাবে না অবশ্যই। আমিও থাকবো তোমার সাথে পুরো সময় জুড়েই। আমি 27 ব্যাচ হয়ে দাদার কাছ থেকে জানবো যে দাদা আসলে কিভাবে কেমিস্ট্রি পড়াবেন। তোমাদের সব প্রশ্ন হয়তো বা আমরা দেখতে পাচ্ছি না এখন, সব প্রশ্ন দাদাকে তোমরা হয়তো বা করতে পারছো না, কিন্তু আমি তোমাদের হয়ে করে দিব, দেখবা। আমি জানি তোমাদের মনে কি কি প্রশ্ন আছে। এবং দাদা আপনার 2টা কথা আমার খুবই ইম্পর্ট্যান্ট লাগলো। একটা হচ্ছে ওই যে পড়ালেখার পাশাপাশি যে অন্য একটা কাজ করা, এটা খুবই দরকার। কারণ ডিপ্রেশন, হতাশা এটা আমাদের বাচ্চাদেরকে একদম ছেয়ে ফেলেছে। আমরা আমাদের বাচ্চাদেরকে ডিপ্রেস দেখতে চাই না, আমরা চাই ওরা সব জায়গাতেই পার্টিসিপেট করুক। দাদা আপনাকে একটা মজার ঘটনা বলি। আমি আমার টেস্ট পরীক্ষার সময়, আমি টেস্ট পরীক্ষা না দিয়ে আমি হ্যান্ডবল খেলতাম। তখন আমাদের কলেজ, ইন্টার কলেজ হ্যান্ডবলে ন্যাশনাল লেভেলে ছিল। তো টেস্ট পরীক্ষা না দিয়ে আমি ঢাকায় খেলতে আসছিলাম। তো আমার কাছে কলেজ জীবন বলতে ওই খেলাধুলা এবং পড়াশোনা, এর বাইরে আসলে কিছু ছিল না। তো এই আমার মনে হয় যে বড় যে ডিস্ট্রাকশনগুলো, মোবাইল ফোন যেটা দাদা মেনশন করলো, এগুলো থেকে সরে আসতে হবে। মোবাইলটা শুধুমাত্র তোমার ইন্টারনেটের জন্য, ভালো পড়ার রিসোর্সের জন্য ইউজ করতে হবে। আমার না দাদা একটা স্মার্টফোন কিনে দিল কলেজের সেকেন্ড ইয়ারে যখন পড়ি আমার বাবা। আমি দেখতে পেলাম যে এখান দিয়ে আমি ওই টাইম নষ্ট হচ্ছে। পরে আমি, তখন তো এরকম অনলাইনের কেউ ছিল না যে আমাকে বুঝায় বলবে, আমি নিজেই বুঝতে পারছি যে এটা আমার জন্য ক্ষতিকর হতে পারে। আমি আমার মাকে সেটা জমা দিয়ে দিয়েছি প্রি টেস্টের আগে। আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট যেদিন হয়েছে সেই দিন আমি মোবাইলটা মার কাছ থেকে নিচ্ছি আবার। তো এই আর কি ছিল। আসলে এই জন্যই মনে হয় রিজভি মেডিকেলে ফার্স্ট হয়েছে নাকি। আমি আমি আর দাদা, আরেকটা বিষয় কিন্তু জি দাদা। দেখো, তুমি কিন্তু আসলে শুধু পড়েছো তা না, তোমার কিন্তু দেখো এই যে হ্যান্ডবলের কথাটা বললো, এরপর আদার্স অ্যাক্টিভিটিস গুলা। তো আসলে এটাই কিন্তু একটা, শুধুমাত্র তো ফার্স্ট হলে হবে না, আমাদের আমাদের একটা কমপ্লিট মানুষ হিসেবে কিন্তু বড় হতে জি হবে। দাদা। এবং সবারই একটা প্যাশন থাকা উচিত। যেমন আমার খেলাধুলায় প্যাশন ছিল, আমি ডিবেট করতাম। দাদারও এরকম কিছু ছিল, ডেফিনেটলি জিজ্ঞেস করলে বেরোয় আসবে। তোমাদেরও এরকম একটা একটা প্যাশন থাকা উচিত যেটা তোমাকে আরো বাঁচতে ভালো লাগাবে।
ওকে আমরা যাচ্ছি, তোমরা একটা কাজ করতে পারো, আমরা মেইন সেশনে যাচ্ছি, তো তোমরা যেটা করতে পারো আরেকবারের মতো সবাই একটু শেয়ার আর মেনশন করে দিতে পারো, যেন বাংলাদেশের আনাচে কানাচে কেউ এই কথাগুলো মিস না করে, সবাই যেন সজাগ এবং সচেতন হয়ে ভালো পড়াশোনাটা করতে পারে। এইটাই শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব। দাদা আমি তাহলে এখন থেকে 27 ব্যাচ, আপনি এই যে আপনার কেমশিফু থেকে যে কেমিস্ট্রি সাইকেলটা প্ল্যান করেছেন, এটা সম্পর্কে আমার অনেক প্রশ্ন দাদা, এটা একটু আমাকে ক্লিয়ার করতে হবে আপনাকে। ওকে, আমরা শুরু করি। আপনি একটু আমাকে শুরু করেন, প্রশ্ন রিজভী, থাকলে কিন্তু আমি প্রথম করব। আসলে যে বিষয়টা কেমিস্ট্রি আমরা শুরু করছি, কিন্তু সবচেয়ে বড় বিষয় কি টাইম লাইনের। জি দাদা। আমরা আসলে পাচ্ছি কয়দিন? আমার তো মনে হয় 2 বছর বোধহয় পাচ্ছি। সব মিলিয়ে 2 বছর, তাই না? জি দাদা। মানে এইচএসসি পর্যন্ত আমি কিন্তু 27 ব্যাচ দাদা, আমি কিন্তু আর রিচভি নাই, আমি হ্যাঁ। এখন 27 ব্যাচের একজন। আমি তো দাদা 2 বছর সময় পাচ্ছি, আমি 6 মাস পর থেকে পড়া শুরু করব। এর মানে তোমরা যদি একটু চিন্তা করো, আমরা যদি জুন থেকে শুরু করি, আমরা হয়তো সব মিলিয়ে টার্গেট নিতে পারবো পরের বছর অগাস্ট বা সেপ্টেম্বর, যদি আমরা ভালো করতে চাই। অর্থাৎ আমরা যদি এর মধ্যে আমাদের সিলেবাসটা গুছিয়ে ফেলতে পারি, সবগুলো চ্যাপ্টার কিন্তু গুছিয়ে ফেলতে পারি, তখন দেখবা আমাদের কনফিডেন্স এমনিতেই বেড়ে যাবে। এবং এই কাজটা তোমরা মনে করছো মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে কিন্তু তা না, একদম ইজি। যদি তোমরা আমাদের সাথে থাকো, ক্লাসের সাথে থাকো, ব্যাপারটা কিন্তু আসলে যত ভয় দেখানো হয়, আমার মনে হয় এখানে অনেক স্টুডেন্ট পিছিয়ে যায়, আসলে একদমই ইজি। তো এখানে দেখো তোমরা কিন্তু এসএসসিতে একটা ভালো সময় পেয়েছিলা, কারণ তোমরাও ছোট ছিলা, তো ওদেরকে ধীরে ধীরে কিন্তু বিষয়গুলো মাথায় দেয়া হচ্ছিল, একটা প্রাথমিক ধারণা। তো এখানে ক্লাস 9 ছিল, 10 ছিল, এরপর একটা কিন্তু গ্যাপ দিয়ে দেন এসএসসি হতো। এখন একটা মজার বিষয় দেখবা, হঠাৎ করে দেখবা হচ্ছে ফার্স্ট ইয়ারে এসে তোমার মোটামুটি তাও একটু পড়ার ইন্টেন্সিটি অনেক বেড়েছে, তাও একটু সময় আছে। সেকেন্ড ইয়ার যে কেমনে চলে যায়, ভয়ঙ্কর। শুধু মনে হয় কত 6 মাস পাই, এর মধ্যেও দেখবা হচ্ছে তোমার পূজার বন্ধ আছে, কোরবানি ঈদের বন্ধ পড়ে যায়। তো আসলে এখানে যে 6 মাস পাই, এটা কিন্তু পুরোপুরি 6 মাস বলা যাবে না। তো এটা যখন শেষ হবে, তুমি এইচএসসির প্রিপারেশন কিন্তু শুরু করছো। এর মধ্যে একটু বলে রাখি, অনেকে করে কি দেখো, ও হচ্ছে যে পড়বে, অর্থাৎ তোমরা তো 27 ব্যাচ, ও যে পড়ালেখা করবে, ও এটা বুঝে হচ্ছে ফার্স্ট ইয়ারের শেষের দিকে অথবা সেকেন্ড ইয়ারে উঠে, তখন কিন্তু ওরা অলরেডি অনেক সময় নষ্ট। তো এই সময় গিয়ে যেটা দেখা যায়, সেকেন্ড ইয়ারের পড়াটা পড়ছে, এরপর ওর আবার ফার্স্ট ইয়ারের পড়াটা কিন্তু টানা লাগছে, তখন কিন্তু আমাদের অনেক প্রেশার হয়ে যাচ্ছে। কিন্তু ফার্স্ট ইয়ারে যা পড়া, এটা যদি আমরা আমাদের সময়ের মধ্যেই গুছিয়ে রাখতে পারি, তখন তোমার সেকেন্ড ইয়ার পড়াটাও অনেক কনফিডেন্স বেড়ে যাবে। অলরেডি কিন্তু তুমি ফার্স্ট ইয়ারে কি পড়ছো, কিভাবে পড়ছো, এই বিষয়টা ধরে ফেলতে পারছো। তো সেকেন্ড ইয়ারে গিয়ে দেখবা হচ্ছে তোমার জন্য একদম পথ কিন্তু ও চিনে গেছে, ও জাস্ট এখন ওই পথে হাঁটবে। আমি একটা বিষয় একটু বলি, মানুষের সবচেয়ে বড় দিক হচ্ছে অভ্যাস। যেমন আমি ধরো এখন যদি এমন করি যে, ধরো আমি কি করছি, ধরো আমি চিন্তা করলাম হচ্ছে আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলবো, তো দেখবো হচ্ছে হঠাৎ করে যদি আমি একদিন না খেলি, আমার খারাপ লাগছে, মানে আমি দেখবা আর টিকতে পারছি না এরকম। বা আমি ধরো মুভি দেখছি একটা সময়ে, তো দেখবা হচ্ছে আমার আসলে ওই সময় মুভি দেখার ইচ্ছে করছে। তো এই বিষয়ে একটা বিষয় আছে, দেখো কুকুরকে যদি তুমি দেখবা হচ্ছে 3 দিন এক জায়গায় খাবার দাও, ও 4 নম্বর দিন দেখবা হচ্ছে ওই জায়গায় এসে হাজির হয়ে গেছে। মানুষ হচ্ছে এর চেয়েও বড় অভ্যাসের দাস বলা যায়। তুমি যদি পড়ালেখাটা শুরু করো এবং একটা রুটিন অনুযায়ী মেনটেন করো, দেখবা তোমাকে কেউ আমাকে ঠেলতে হবে না, তোমাদের রিজভী ভাইকে বারবার বলতে হবে না ভালো করার জন্য এভাবে পড়ো, তুমি নিজেই পড়বা, একদম নিজেই পড়বা, জাস্ট আমাদের শুরু করাটা দরকার। আর এই ক্ষেত্রে দেখো ফার্স্ট ইয়ার থেকে কিন্তু আমাদের সময়টা কাজে লাগাতে হবে। এখানে আসলে 100 মিটার আসলে কি বলা যায়, দৌড়ের মতো, তুমি একবার যদি পিছিয়ে যাও, তখন কিন্তু ওইটা কাভার করা যাবে না তা বলছি না, কিন্তু অনেক প্রেশার বেড়েছে। কি দরকার, আমাদের সময় আছে, আমাদের এই যে পরামর্শগুলো আছে, তাহলে কেন আমরা শুরু থেকে ভালোভাবে শুরু করব না? তো এরপর যদি আমরা যাই, আমি একটু অ্যাড করি দাদা, হ্যাঁ, অ্যাডমিশন sure. প্রস্তুতি। আমি এখন 25-27 ব্যাচ না হয়ে আবার রিজি ভাই হচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, অনেকেই মনে করে যে অ্যাডমিশন তো আরে এটা তো 2 বছরের পরের কথা, এটা 2 বছর পরের কথা না। তোমার অ্যাডমিশনে কি নতুন পড়াশোনা নাকি একই বই থেকে প্রশ্ন আসা? বলো দাদা, বইয়েটা কি বইয়ের বাইরে থেকে অনেক প্রশ্ন আসে, নাকি বই পড়লে সব পারা যায়? আসলে যে বিষয়টা ভাবে হচ্ছে মনে হয় আমাকে অনেক কিছু বাইরে পড়তে হবে না, তোমার বইয়ে সব কিছু আছে, কিন্তু বইয়ে যেটা আছে এটা যদি আমি সরাসরি পড়ি, তখন কিন্তু হবে না। মানে জিনিসটাকে বুঝতে হবে আসলে কি বলতে চাইছে, Concept-টা important. কনসেপ্টটা বুঝতে হবে, মানে কোন ঘটনা বলছে, এটা আমাদের চারপাশে প্রকৃতিতে আর কই ছড়াই আছে। বুয়েটে যখন একটা কোয়েশ্চেন করে, দেখা যায় হচ্ছে তোমার হুবহু বই থেকে কিছু কোয়েশ্চেন দেয়, ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেয় হচ্ছে ঘটনাটা অন্য কোথাও রিলেট করে। এটা হতে পারে তোমার টারবাইন, এটা হতে পারে হচ্ছে আমাদের কোনো একটা বিদ্যুৎ কেন্দ্রের সাথে রিলেট করে। তো এমন না যে আসলে নতুন কিছু ছিল, ঘটনাটা ওর বইয়ে ছিল, জাস্ট এখন ওইটাকে প্রেজেন্ট করেছে সুন্দরভাবে, দেখছে স্টুডেন্ট আসলে ঘটনাটা বইয়ে যেটা ছিল এটা বুঝেছে কিনা। তো মেন বইয়ের আমার মনে হয় কোনো বিকল্প নেই। মেন বই ছাড়া আমরা যদি শুরুতেই এটা যে সাবজেক্টই হোক না কেন,
বিশেষ করে কেমিস্ট্রি এবং বায়োলজিতে মেইন বই তোমাকে অবশ্যই আয়ত্তে রাখতে হবে। আয়ত্তে রাখা মানে এমন না যে আমি পুরো বই একদম মাথায় সেট হয়ে যেতে হবে, তা না কিন্তু ব্যাপারটা। বাট বইয়ের কই কি আছে, কোন কনসেপ্ট কি বলছে, এটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। যদি এটা থাকে দেখবা তোমার কনফিডেন্স এমনিই বেড়ে যাবে। আমি দাদা মেডিকেলের জন্য 9 বছর ধরে পড়াচ্ছি, তো আমি আসলে বাচ্চাদেরকে একটা কথা বলি যে মতে হচ্ছে মেডিকেল আর মতে হচ্ছে মেইন বই। তো মেডিকেলের জন্য আসলে মেইন বই ছাড়া আর কিচ্ছু করার নাই, বিশ্বাস করো। যে বাচ্চাটা ভালো করে বই পড়েছে সেই বাচ্চাটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেও মেডিকেলে চান্স পায়। এরকম দাদা অনেক উদাহরণ। আরেকটা বিষয় রিজবি, শুরুতে কিন্তু মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি বলে কোনো ভাগ নেই। তুমি এখন 27 ব্যাচের স্টুডেন্ট, তোমার কাছে এখন টার্গেট থাকতে হবে মেইন বইটা ভালোভাবে পড়া, তুমি যাতে বুয়েটেও চান্স পাও, তুমি যাতে মেডিকেলেও চান্স পাও, তুমি যাতে চাইলে ভার্সিটিতেও যেতে পারো। এখন তোমার কাজ হচ্ছে সবগুলোর জন্য ম্যাক্সিমাম যা প্রিপারেশন নেওয়া যায় ওইটাই কিন্তু কমপ্লিট করা। এখন কিন্তু আমাদের এমন না যে ভাই আমি তো মেডিকেলে পড়বো, এই ম্যাথটা মনে হয় একটু টাফ, এটা স্কিপ করি না, এই সুযোগ এখন না। এটা হচ্ছে তোমার শিকার সময়। এই সময় তুমি প্রশ্ন করতে পারবা, তুমি আমাকে 100টা প্রশ্ন করো, আমি কখনো বিরক্ত হবো না। তোমার রিজভি ভাইকে কোয়েশ্চেন করতে থাকো, কোনো বিরক্ত হবে না। কিন্তু পরবর্তী এমন একটা সময় আসবে, কোয়েশ্চেন করলে তো আমি অ্যান্সার দিব, তুমি কোয়েশ্চেন করার সুযোগই পাবে না। এক্স্যাক্টলি। তো আমরা যেটা বলতে চাই, আমরা আসলে ক্লাসে যেই ব্যাপারটাতে তোমাদেরকে বিলিভ করতে বলি যে যেই পড়াটা পড়ছো এইটা আসলে একই সাথে একাডেমিকও হয়ে যাচ্ছে, অ্যাডমিশনও হয়ে যাচ্ছে, কারণ পড়া তো একই ধাঁচের, বুঝতে পেরেছো? তো দ্যাটস ওয়াই যারা আমরা অ্যাডমিশনের জন্য কাজ করি, যেমন সঞ্জয় দাদা আমি দুইজনই আসলে ভার্সিটি ব্যাচে পড়াই, এবং আমাদের এসিএস এর ভার্সিটি ব্যাচে প্রায় 20,000 স্টুডেন্টের মতো বাচ্চা কাচ্চা আমাদের কাছে পড়ে। তো আমরা জানি যে আসলে ভার্সিটিতে চান্স পেতে গেলে কেমিস্ট্রি কতখানি পড়তে হবে, বায়োলজি কতখানি পড়তে হবে। সেইটুকু আমি যদি তোমাকে একটু ছোঁয়া দেই, আমার তাতে কোনো কিন্তু সমস্যা নাই। বরঞ্চ তুমি কিন্তু তোমার যে চিন্তা ভাবনা বা তোমার যে দৃষ্টিসীমা এটাকে আরো অনেক লম্বা করে ফেলতে পারলা। তোমার বন্ধু পড়তেছে খালি সামনে কলেজে পরীক্ষাটা পাশ করার জন্য, ওইটা পাশ করলে ওর জীবন শেষ। আর তুমি এখন ইনভেস্ট করছো, সময় একটু বেশি নিয়ে পড়ছো, এই ইনভেস্টমেন্ট তোমাকে রেজাল্ট দেখাবে তোমার অ্যাডমিশন পরীক্ষায়, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আর আরেকটা বিষয় রিজভি বলি, আসলে গত বছর কিন্তু আমাদের ভার্সিটি ব্যাচে প্রায় 20,000 স্টুডেন্ট ছিল, এর আগের বার 33,000 স্টুডেন্ট ছিল। তো আসলে আমরা দুইজন মানুষের এইটুক অভিজ্ঞতা আছে অনেক স্টুডেন্ট পড়ানোর, এবং তোমাদের কি কি দরকার, কি কি বিষয় তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো এই সব বিষয়ে আমাদের জানা আছে। আরেকটা বিষয় আমি যদি বলি, রিসেন্ট দেখা গেছে গত বছর বুয়েট ফার্স্ট, সেকেন্ড বা শুরুতে যারা হয়েছে ওরা কিন্তু বুয়েটের প্রিপারেশন শুরু করে দিয়েছে এইচএসসির আরও আগে। ওরা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ 24-এ যারা ভালো রেজাল্ট করেছে ওরা কিন্তু 23-এর সাথে ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস করে ফেলছে। তো এখন দেখো আসলে 27 ব্যাচ আমরা কেন এই সময়, তোমরা মাত্র পরীক্ষা শেষ করলা, এই সময় তোমাদের সামনে দাঁড়িয়েছি গাইডলাইন দেওয়ার জন্য। এর কারণ শুরু থেকেই কিন্তু তোমার সঠিক পথে চলা দরকার। তো রিজভি নেক্সট স্লাইডে যাই দাদা আমরা। আচ্ছা আমি একটু পয়েন্টারটা দেখছি, হ্যাঁ। তো আচ্ছা এখানে আসলে একটু তোমাদের সাথে মজা করা হয়েছে, কিন্তু আমাদের শুরু থেকে আসলে এক্সাইটেড থাকতে হবে। আবার সিলেবাসে কি আছে সব কিছুতে, কিন্তু স্টেপ ওয়াইজ। তুমি এমন না যে শুরুতে আমি জৈব রসায়ন শেষ করে ফেলবো, ব্যাপারটা তা না। একদিনে কি কিছু করা যায়, একদিনে কি রাজা হওয়া যায় না, কিন্তু যে লেগে থাকে, যার একদম ডিটারমাইন্ড, যে তার স্বপ্ন কিন্তু সত্যি হবেই। তো এখানেও আসলে আমরা স্টেপ ওয়াইজ, তাই না? আমাদের তো আমাদের গোল যেটা, এটার জন্য আমাদের ধীরে ধীরে কিন্তু বড় হতে হবে। তো এখানে কেমিস্ট্রির ইম্পর্টেন্সটা যদি দাদা একটু, মানে ভার্সিটি এবং বিভিন্ন জায়গায় কেমিস্ট্রির যে ইম্পর্টেন্স সেটা যদি একটু বলতেন। আচ্ছা, কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট, এটা তোমার মেডিকেলেও লাগবে, বুয়েটেও লাগবে, সিকেরুয়েটেও লাগবে, ঢাকা ভার্সিটিতেও লাগবে, অন্যান্য সব ভার্সিটিতে লাগবে। এর মানে এমন কোনো জায়গা নেই যেখানে তুমি কেমিস্ট্রিতে ভালো করা ছাড়া আগাতে পারবা। আমি যদি বলি রিজবি মেডিকেলে কিন্তু 100 নম্বরের মধ্যে 25 মার্কস, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ কিন্তু কেমিস্ট্রি। তো বায়োলজির পরেই কিন্তু কেমিস্ট্রির গুরুত্বটা মেডিকেলের জন্য। তো এখানেও আবার বোঝা যাচ্ছে মেইন বই থেকে পড়ারটা একদম তোমার বইয়ে কোন জায়গায় কি আছে এটা জানার গুরুত্ব। আর বুয়েটে যদি বলি, বুয়েটে কিন্তু আমাদের এখন এক্সাম হয় 2 ভাগে, একটা হচ্ছে প্রিলি আর একটা হচ্ছে তোমার রিটেন। তো এখানে দেখা যায় হচ্ছে প্রিলিতে যেমন 100টা এমসিকিউ থাকে, তোমরা ধীরে ধীরে এই বিষয়গুলো জানবা। এর মধ্যে হচ্ছে 33টা এমসিকিউ হচ্ছে আমাদের কেমিস্ট্রি থেকে আসে। ঠিক সেম হচ্ছে রিটেনেও 13টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেন হয় 10 নম্বরের, 13টা কোয়েশ্চেন কিন্তু কেমিস্ট্রি থেকে আসে। ঠিক সেম জায়গা আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়টা বলি, এখানে এমসিকিউ থাকে তোমার 15 নম্বরের আর রিটেন থাকে 10 নম্বরের। বায়োলজির জন্য হচ্ছে বিষয়টা সেম। এর মানে আসলে একাডেমিক এবং অ্যাডমিশন সব জায়গায় কিন্তু তোমার কেমিস্ট্রিতে ভালো করাটা এবং কেমিস্ট্রিতে মার্কস তোলা হচ্ছে অনেক ইজি, যদি তুমি ভালোভাবে পড়ো। রিজভি এটা আরও ভালো বলতে পারবে, কারণ ও আসলে মেডিকেল সাইডটা নিয়ে, আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং
ভার্সিটি এবং মেডিকেলেও পড়িয়েছি। তো রিজভী যেহেতু আসলে এই পথটা পার হয়ে এসেছে এবং এই পথের কি বলা যায় একদম শীর্ষে যেখানে পৌঁছানো যায় মেডিকেলে ফার্স্ট হওয়া, ওই জায়গায় কিন্তু রিজভী পৌঁছেছে। তো রিজভীও কিন্তু এটা ভালো বলতে পারবে যে আসলে গুরুত্বটা কেমন। জি দাদা, আমি মনে করি যে কেমিস্ট্রিটাই হচ্ছে আমাদের মানে মেডিকেলের রেজাল্টের ক্ষেত্রে কেমিস্ট্রি একটা বিগ রোল প্লে করে, এইটা আপনাকে মানতেই হবে। কারণ বায়োলজি কোশ্চেন বা বায়োলজির উপর সবাই কিন্তু অনেক ভালো প্রিপারেশন নেয়, কিন্তু কেমিস্ট্রিটা সবার কাছে মেডিকেলে যারা প্রিপারেশন নেয় ওইভাবে সাউন্ড থাকে না সবাই। ফলে দেখা যায় যে উত্থান পতনের ব্যাপারটা কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি হয়, আমরা যেটা দেখি আর কি। দাদা নেক্সট স্লাইডে যেতে পারি আমরা। আচ্ছা, এবার দেখো আমরা বোর্ড এবং অ্যাডমিশন প্রস্তুতিটাকে কিভাবে শতভাগ নিশ্চিত করব, এটা কিন্তু প্রথম দিন থেকেই আমাদের ওইভাবে আগানো দরকার। তো এভাবেই কিন্তু আমরা সাইকেলটাকে ডিজাইন করেছি। তো আমরা যদি যাই পরবর্তী স্লাইডে, তো তোমাদের আসলে সবগুলা ক্লাসই আমি নিব কেমিস্ট্রির। আর এখানে যে সিলেবাসটা আছে আমরা যদি একটু দেখি, ফার্স্ট পেপারে কিন্তু 5টা অধ্যায়, সবাই বলে হাই হাই 5টা অধ্যায় মাত্র, সেকেন্ড পেপারেও কিন্তু 5টা অধ্যায়। তো এর মধ্যে যদি আমরা বলি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার খুব সহজ একটা অধ্যায়, কর্মমুখী রসায়ন খুব সহজ একটা অধ্যায়, কোনো গাণিতিক সমস্যা নেই বলতে গেলে, ছোটোখাটো কিছু আছে। এরপর গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন। গুণগত রসায়নেও আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম পাবো, সাথে থিওরি আছে, মৌলের পর্যাবৃত্ত এটাও হচ্ছে পুরোটা থিওরি বলতে পারি। রাসায়নিক পরিবর্তনে পুরো চ্যাপ্টারটাই কিন্তু ম্যাথ। এবং আগের বই যেটা ছিল, তোমরাও এটা পাওনি, একদম আগের বই যেটা ছিল এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টারের বেশ কয়েকটাকে কিন্তু এক করেই আমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা। তো সবগুলো চ্যাপ্টার পড়তেই আমাদের বেশ মজাই লাগবে। রাসায়নিক পরিবর্তনটা বলো, এটাতে আসলে তোমরা ম্যাথের বিষয়গুলো অনেক বেশি এনজয় করবা। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, হাইব্রিডাইজেশনের বিভিন্ন টেকনিক তোমরা দেখবা, শেপ কেমন হয় যৌগ, এগুলো নিয়ে জানবা। গুণগত রসায়ন অনেক কিছু আছে যেগুলো আমাদের দেখবা হচ্ছে এই সময় এসে আসলে মনে হবে না কেমিস্ট্রিটাকে ফিল করছি। আর সেম ওয়েতে সবাই বলে জৈব রসায়ন জৈব রসায়ন জৈব রসায়ন, এত মজার একটা চ্যাপ্টার। তুমি সত্যি কথা যদি ক্লাসগুলা করে ফেলো, জৈব রসায়নের সবচেয়ে মজাটা হচ্ছে তুমি যদি শুধু ক্লাস করো, আমি সবসময় স্টুডেন্টদের বলি জৈব রসায়ন হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, বারবার পড়া লাগে না। মানে মানে হচ্ছে তুমি একবার যদি ক্লাসগুলো ভালো হয়ে পড়ো, এমন না যে বাসায়ও পরের দিন অনেক বেশি পড়ার দরকার নেই, ওই পড়াগুলাই রিভাইজ করতে থাকলে, একটু একটু করে দেখতে থাকলে দেখবা তুমি লাখখানিক স্টুডেন্ট থেকে শুধুমাত্র এই একটা চ্যাপ্টার দিয়ে এগিয়ে যেতে পারবা। সবাই যেখানে ভয় পায়, কেন ভয় পায়? নিঃসন্দেহে কেউ ওদেরকে গাইড করেনি। তুমি একবার করে দেখো, দেখবে এটা হচ্ছে কি একদম সহজ চ্যাপ্টার। তো আমাদের 10টা চ্যাপ্টার। হ্যাঁ, আপনার প্রিয় চ্যাপ্টার দুই পেপার থেকে কোনটা, এই পাশে এবং এই পাশে, একটু জানতে চাচ্ছি। সবচেয়ে মজা লাগে হচ্ছে জৈব রসায়ন পড়াতে, কারণ সব গল্প আমার গল্প করতে। এখানে রাসায়নিক পরিবর্তন বেস্ট। ওকে দাদা, আমি যদি বলি আমার মেডিকেলের জন্য আমার প্রিয় চ্যাপ্টার কোনগুলো ছিল জানেন দাদা? লাইব্রেরির নিরাপদ ব্যবহার, কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়ন। এটা একটা আনপপুলার অপিনিয়ন। কেন বলি? কারণ দাদা এই চ্যাপ্টারগুলো না বাচ্চারা ভালো মতন পড়ে না, কিন্তু মেডিকেলে কিন্তু অবজেক্টিভ ঠিকই আসে। তো আমার যেটা হয়েছে, এগুলো আসলে আমি যেগুলোতে সমস্যা ফিল করি ওইগুলোকে বেশি গুরুত্ব দিই, এবং যেটা আমার সমস্যা সেটাকে আমি শক্তি বানাই। দাদা আমি এগুলো এতবার পড়েছি কলেজ জীবনে। আমাকে যদি আপনি এখন বলেন যে রিজভী তুমি কর্মমুখী রসায়নটা সিরিয়ালি বলো বা অর্থনৈতিক রসায়নটা সিরিয়ালি বলো, আমি মেডিকেল ব্যাচে ওইগুলো পড়াই, আমি মোটামুটি লাইন বাই লাইন বলতে পারবো। তো যেগুলো বোরিং সেগুলোকে বোরিং না ভেবে তোমার একবার শেষ করে ফেলতে হবে। দাদা জানেন আমি একটা গল্প বলি, এই সব চ্যাপ্টার দেখে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য গল্প মনে পড়ছে। মেডিকেলে একবার পরীক্ষা মানে কোচিংয়ে পরীক্ষা দিয়ে জৈব রসায়ন থেকে বেশ কয়েকটা ভুল গেল। তখন আমার মাথা খুব গরম হয়ে গেল। আমি ভাবলাম যে দেখবো এই জৈব রসায়নে কী আছে। আমার হাতে তখন বেশ কয়েকটা বই আছে, আমি আগে ওইগুলো পড়েছি, আবার পড়লাম, প্রায় মানে 1000 থেকে 1500 প্রশ্ন সলভ করলাম। এরপর আমি যে স্ট্রেংথ ফিল করা শুরু করলাম, আমি প্রত্যেক পরীক্ষার আগে তাদের দোয়া করতাম যেন জৈব রসায়ন থেকে বেশি প্রশ্ন আসে, কারণ আমার বন্ধুরা পারবে না কিন্তু আমি পারবো, আমি জানি। এক্স্যাক্টলি, এটাই আমি বলতে চাইছি। তুমি যদি টপ করতে চাও, তুই তো অলরেডি টপ করে ফেলছো। দেখো ওর পয়েন্টটা কি, যেখানে সবার উইক জোন ওইটাকে ওর স্ট্রেংথ হিসেবে নিয়েছে। তো এটাই তো আসলে আমাদের এগিয়ে যাওয়ার পার্থক্য করে দেয়। তো আমাদের যে রিজভি 10টা চ্যাপ্টার আছে, এগুলোকে মূলত হচ্ছে 27 ব্যাচের, ও তো এখন 27 ব্যাচ। এক মাসেই পড়াই দেন দাদা 10টা চ্যাপ্টার। 10টা এক মাসে একটু কষ্ট হবে, কিন্তু তোমরা যদি বলো যে সব সাবজেক্ট বাদ দিয়ে শুধু কেমিস্ট্রি পড়বা, আমি 3 মাসে শেষ করে দিব। ওকে না, এটা উত্তেজিত 27-এর পক্ষ থেকে আমি আপনাকে বললাম, ওরা এভাবে পোস্ট করছে যে এবং এটা কিন্তু সম্ভব। তুমি যদি চাও তুমি 2 দিনে একটা চ্যাপ্টার 2 দিন টানা পড়বা, তাহলে কিন্তু শেষ করা বেশ কয়টা, এর মধ্যে 10টা চ্যাপ্টারের মধ্যে তুমি দেখবা হচ্ছে 6টাই কিন্তু 2 দিনে তুমি যদি টানা পড়ো শেষ করা সম্ভব, ট্রুলি সম্ভব। এটা মাইন্ডসেটের ব্যাপার দাদা, মাইন্ডসেটের ব্যাপার। যদি আমি চিন্তা করি যে ওকে ফাইন আমি পড়বই, ভালো করে বুঝবই, তো শেষ করা পসিবল আসলে। যাই হোক, তোমার এতও কিন্তু তারা নাই, তুমি চিল মুডেই থাকো, বাট আমি বলবো যে একটু একটু পরিচিত হও সব কিছুর সাথে। এই যে গাইডলাইন সেশনটা দেখতেছো, ডেফিনেটলি এইখান থেকে লাইফ শেষ করার পর তুমি নিজেকে জিজ্ঞেস করবা, লাইফ শুরুর আগে তুমি আর লাইফ শেষের পরের তুমি, দুটার মধ্যে ডিফারেন্স আছে।
তোমার চিন্তা ভাবনায় অনেকখানি ডিফারেন্স চলে আসবে আমাদের কথায়, আমি জানি। ওকে দাদা, নেক্সট আমরা একটু আগে। খুব সুন্দর করে বলেছে। তো আমরা আমাদের যে 10টা চ্যাপ্টার আছে এগুলাকে কিন্তু আমরা 5টা সাইকেলে ভাগ করেছি। তো সবাই বলে সাইকেল কি, তাই না? ও এটা তো রিকশা। রিক্সা হয়ে গেল। ওকে, সাইকেল কি? সাইকেল হচ্ছে ধরো আমাদের 10টা চ্যাপ্টার আছে, তো আমরা বিষয়টাকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি যাতে আমরা একটা চ্যালেঞ্জ নিতে পারি যে না আমি এই 2টা চ্যাপ্টার এই দিনের মধ্যে পড়বো, অর্থাৎ এই 2টা চ্যাপ্টার ধরো আমি 2 মাসের মধ্যে শেষ করব বা 2.5 মাসের মধ্যে শেষ করব। ঠিক সেম এই 2টা চ্যাপ্টার ধরো আমি নেক্সট 2.5 মাসে শেষ করব। আমার সবগুলো সাইকেল হচ্ছে 2.5 মাস করে টাইমলাইন আমি রেখেছি। এরপর এই 2টা চ্যাপ্টার 2.5 মাসে, পরবর্তী 2.5 মাসে শেষ করব। সেম ওয়েতে এটাও এটাও। তাহলে হলো কি ওর প্ল্যানটা একদম ফিক্সড হয়ে গেল। আমি আসলে কোন পথে আগাবো নেক্সট 2.5 মাস, আমি যদি চিন্তা করি আমি কি পড়বো আসলে, তাহলে হবে না। আমার টার্গেট ফিক্সড, আমি এই 2টা চ্যাপ্টার পড়বো শুধু। কেমিস্ট্রিতে পড়লে আমি এই 2টা চ্যাপ্টার পড়বো, বায়োলজিতে পড়লে আমরা এই 2টা চ্যাপ্টার পড়বো। তো এভাবে কিন্তু করা। তো আমাদের সাইকেল 1-এ তোমরা যদি দেখো গুণগত রসায়ন এবং ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, কারণ সব কলেজে কিন্তু প্রথমে এই 2টা চ্যাপ্টার থাকবেই। তো এরপর কিন্তু 2.5 মাস পরেই দেখো আমরা কিন্তু জুনে শুরু করে দিচ্ছি, ওরা কিন্তু কলেজ শুরু করবে আরও একটু টাইম আছে। আমরা কিন্তু দেখো জুনের লাস্টে যদি শুরু করি, তুমি কলেজে যেতে যেতে তোমার কলেজের অন্যান্য ফ্রেন্ড যারা আছে এদের থেকে কিন্তু এখানেই অনেকটুকু এগিয়ে গেলা। এরপর কলেজে যখন পড়াবে তোমার এটা রিভিশন হয়ে গেল, কলেজের সাথে যদি তুমি ক্লাস করো। যদি আমার সময় আমি কলেজে যেতাম না, মানে আমাদের যাওয়া লাগতো না, চিটাগাং সরকারি কলেজ দাদা, সেম সরকারি কলেজ ছিলাম, তো কলেজে তেমন যাইনি। বাট তোমরা কলেজে যাবা, কিন্তু এইখানে টিচারদের অনুকরণ করিও না, তোমরা কলেজ যাবা। তো এরপর আমরা যদি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন সাথে কর্মমুখী রসায়ন, এটা হচ্ছে আমরা সাইকেল 2-তে শেষ করব। 2টা চ্যাপ্টার দেখবা খুব সুন্দরভাবে আমি বই থেকে ধরে ধরে পড়াবো, সাথে হচ্ছে প্র্যাকটিস করাবো, সাথে হচ্ছে দেখবা কিছু একদম ব্রেন স্টর্মিং প্রবলেম দিব, যেটা হচ্ছে আমার ক্লাসে একদম আমি খুব মজার একটা বিষয়। দেখবা তোমাদের ব্রেন শুরু থেকে আমরা তো কোনো ছোট মানুষ, 27 ব্যাচ যারা আছে খুব ছোট মানুষ, তাই না? হুট করে কি তোমার অনেক জটিল প্রবলেম দিলে এটা আমি পারবো না। কিন্তু এটাকে ভয় পেলে তো হবে না, এটা ধীরে ধীরে আমি যখন করছি, আমার অন্যান্য ফ্রেন্ডরা কিন্তু করছে না। দেশে কতজন এসএসসি পরীক্ষা দিয়েছে, কতজন এ প্লাস পাবে, অনেকেই পাবে, কিন্তু সবাই কি এই কাজটা করতে পারবে না। তুমি যদি শুরু থেকে ফেস করো একটা ভালো প্রবলেম, অর্থাৎ কোনো একটা এমসিকিউ দিলাম বা কোনো একটা সিকিউ দিলাম যেটার জন্য তোমার একটু মাথাটা খাটাতে হবে, তুমি যখন শুরু থেকে এটা প্র্যাকটিস করবা তখন দেখবা হচ্ছে একটা সময় পরে গিয়ে 1 মাস পরে গিয়ে ওর একটা আপগ্রেডেশন আসবে, 2 মাস পরে গিয়ে একটা আপগ্রেডেশন আসবে, 3 মাস পরে গিয়ে তুমি দেখবা একটু একটু করে নতুন মানুষ হওয়া আরম্ভ করছো, মানে তোমার ডেভেলপমেন্টটা হয়ে যাবে। জিমে গেলে কি ফার্স্ট দিনেই আমাদের মাসেল হয়ে যায় না? আমি গিয়ে অবশ্য ফার্স্ট দিন হাত পা সব ব্যথা হয়ে গেছে, পরে আমি ছেড়েই দিয়েছি। তো ঠিক সেম আমাদের কিন্তু একদিনে হয় না, আমাদের কাজগুলো ধাপে ধাপে কিন্তু করতে হয়। তো এটা ছিল আমাদের সাইকেলের বিষয়টা। সাইকেলে আমরা পুরো 2টা যে কেমিস্ট্রি পেপার আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এটা আমরা 5টা সাইকেলে বিভক্ত করেছি। এবং টাইমলাইনটা যদি দেখো, এটা মনে হয় তোমরা অনেকে মিস করেছো, 2.5 মাস করে রেখেছি। ফলে যেটা হচ্ছে আমরা যদি জুনের একদম শেষের দিকেও শুরু করি, মাঝে বিভিন্ন বন্ধ থাকে, সব কিছু হিসেব করে আমরা দেখা যাবে হচ্ছে পরের বছর তোমরা অগাস্টের মধ্যে বা সেপ্টেম্বরের দিকে গিয়ে ওর কিন্তু পুরা 2টা পেপার শেষ হয়ে যাবে। পুরা 2টা পেপার শেষ হয়ে যাওয়া মানে এখন কিসের সময়? রিভিশনের সময়। এরপর যখন দেখবা রিজভি ভাইয়া প্রি মেডিকেল শুরু করে দিয়েছে, আমাদের এসিএস থেকে দেখবা যখন তোমার মেডিকেল বলছে, ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় বলছে, সাথে হচ্ছে ভার্সিটির কোর্সগুলো লঞ্চ হওয়া আরম্ভ হচ্ছে, তখন দেখবা তুমি ওইখানে শুরুর দিকের স্টুডেন্ট হয়ে যাও, মানে তুমি এখন ভালোদের দলে চলে গেছো, মানে ভালো রেজাল্ট করার দলে চলে গেছো। তো এর পরের স্লাইডে আমি যদি যাই, যেভাবে একটি অধ্যায় শেষ করা হবে, খুব মজার একটা বিষয়। তো আমি একটু পরের ধাপে গেলাম। দেখো এটা আমার ক্লাসের আসলে বিভিন্ন স্লাইড থেকে নেয়া। দেখো হাজারি স্যারের বই থেকে ইম্পর্টেন্ট বেসিক ও ইনফরমেশন, শুধুমাত্র হাজারি স্যার না, আমাদের সব শ্রদ্ধেয় অন্যান্য স্যাররা আছেন, গুহ স্যার আছে, কবি স্যার আছে, সব স্যারের বই থেকে আমরা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আছে এগুলো দেখাবো। তবে আমি মূলত হচ্ছে এই বইটা, যেহেতু আমার সাইকেলের বিষয়ে বলছি, হাজারি স্যারের বইটাকে মেইন ধরে আগাবো, কারণ মেডিকেলের জন্য এই বইটা একটু মনে হয় বর্ণনা বেশি, আমরাও মেডিকেলের জন্য হাজারি স্যারের বইটা পড়াই দাদা। তো এখান থেকে আমরা একদম লাইন ধরে কিন্তু বেসিক ইনফরমেশন এগুলো জানবো, টপিক ওয়াইজ আগাবো। এরপর দেখো তো এগুলো আবার হচ্ছে আমরা কি খুব সুন্দরভাবে এগুলো কিন্তু আমরা হাতেও লিখবো। এর কারণ কি, বই থেকে যখন তুমি একটা জিনিস শুধু পড়ে চলে যাও, আমাদের ব্রেন কিন্তু এটাকে ধরতে পারে না। দেখো তুমি বই থেকে আমি তোমাকে দাগিয়ে পড়ালাম, আমার কথা শুনছো, তখন তোমার আরেকবার ব্রেনে গেল, সাথে তুমি যখন একটু করে লিখবা তখন দেখবা জিনিসটা আমাদের মাথায় পার্মানেন্টলি সেট হওয়া আরম্ভ করবে। দেন হচ্ছে দেখো শুধু তো পড়লে হবে না, বোর্ড পরীক্ষায় কি আমি পড়ছি এটা জানবে, নাকি আমাকে একটা কোয়েশ্চেন দিলে এটার অ্যান্সার করতে পারছি কিনা এটা দেখবে। তো দেখো বোর্ড স্ট্যান্ডার্ড বিভিন্ন ম্যাথ এবং অন্যান্য প্রবলেমগুলো আমরা কিন্তু সলভ করব। দেন শুধুমাত্র বোর্ড হলে
হবে না, আমাদের অ্যাডমিশনেও ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। তো অ্যাডমিশনে যেই ম্যাথগুলো আসতে পারে, যে এমসিকিউগুলো আসতে পারে, এই যে দেখো এই কোয়েশ্চেনটা বুয়েট 14-15-তে আসছে, কুয়েট 3-4-এ আসছে। এইগুলো কিন্তু শুধু বুয়েট না, বুয়েট, ঢাকা ভার্সিটি বলো, অন্যান্য ভার্সিটি এবং মেডিকেলের কোয়েশ্চেন কিন্তু আমরা আমাদের একাডেমিক ক্লাসেই সলভ করব। ফলে যেটা হবে, আমার পরবর্তী যুদ্ধের প্রস্তুতিটা এখন থেকে হয়ে যাবে আসলে এটা কতটুকু টাফ হতে যাচ্ছে। তো এরপরে দেখো এমসিকিউ আমরা সলভ করব, সাথে বিভিন্ন জায়গায় দেখবে অ্যানিমেশন দিয়ে এত সুন্দরভাবে তোমাকে টপিকগুলো দেখানো হচ্ছে, তোমার মাথা একদম সেট হয়ে যাবে। এবং দাদা আমি এখানে একটু অ্যাড করি, এই অ্যাডমিশন লেভেলের ম্যাথগুলো করলে সুবিধার জায়গা যেটা, আমাদের কলেজে কিন্তু স্যাররা অনেক সময় আমাদেরকে আটকানোর জন্য অনেক কঠিন প্রশ্ন দেয়। কিছু কলেজ আছে যারা ইয়ার চেঞ্জ বা প্রি টেস্ট টেস্টে স্টুডেন্টদের লিমিট যাচাইয়ের মতো প্রশ্ন করে। যখন তোমার কেউই হচ্ছে ভালো বা কেউই অ্যান্সার করতে পারছে না এরকম টাইপের একটা ম্যাথ দিয়েছে, তুমি দেখবা যে তুমি অ্যান্সার করে ফেলতে পারছো, কারণ তুমি অলরেডি অ্যাডমিশন সেন্টার ম্যাথগুলো সলভ করে ফেলেছো। আচ্ছা তাহলে স্যাররা কঠিন প্রশ্ন করলে কোত্থেকে করে? স্যাররা আসলে ওই বুয়েটের প্রশ্ন নিয়ে এসে, অন্য কোনো ভার্সিটিতে আসা একটা ম্যাথ নিয়ে এসে প্রশ্ন করে দেয়। তো তুমি যদি এগুলো আগেই সলভ করে ফেলো, রিওয়ার্ড কিন্তু আগেই পাওয়া শুরু করবা, আর আলটিমেট রিওয়ার্ড অ্যাডমিশনে গিয়ে ঠিকই পাবা। তোমরা যারা শুনছো আমাদের এখনো, এটা প্রমাণ করে তুমি ভালো করতে চাও, এটা প্রমাণ করে তোমার ভালো করার ইচ্ছে আছে। এইটুকুই, আমি কিন্তু বলছি না আজকেই বই নিয়ে বসে যাও, কিন্তু এই যে তুমি শুনে রাখছো, জানো কি একটা কিছু করার প্ল্যান তুমি যদি করে ফেলো তাহলে কাজটা অর্ধেক করা হয়ে গেল, বুঝছো? তাহলে তুমি যদি প্ল্যান করে ফেলো যে আমি এইচএসসি সময়টা কোনো হাবিজাবি কাজ করব না, স্ট্রেট পড়াশোনা করব এবং ভালো একটা অ্যাডমিশনে একটা ভালো রেজাল্ট করব, এইটা যদি তুমি কোনোভাবে এখনই প্ল্যান করে ফেলতে পারো, দেখবা যে নিয়তের উপর সব কিছু ডিপেন্ড করে, তুমি এটা বিশ্বাস করো, তো নিয়তটা ভালো করে ফেলো। আজকের লাইভের উদ্দেশ্য এটাই। এবং বায়োলজির সেগমেন্ট কিন্তু আপকামিং, ঠিক আছে, ওইটা নিয়েও আলোচনা হবে, কেমিস্ট্রি প্রায় শেষের দিকে, তোমরা থাকো। ওকে দাদা। আচ্ছা, এখানে একটু দেখো আমাদের ফিচার যেগুলো আছে, আমরা ফিচার এমনভাবে রেখেছি যাতে একটা স্টুডেন্টের যা যা দরকার, অর্থাৎ ওর একাডেমিকে যেভাবে তৈরি হওয়া দরকার, প্রস্তুত হওয়া দরকার, এটা কিন্তু সবগুলাই আমরা নিয়ে আসি। যেমন তোমরা কিন্তু ক্লাসের মধ্যে কোয়েশ্চেন করতে পারবা। সবচেয়ে মজার যেটা হয়, ক্লাসের মাঝে কিন্তু আমি স্টুডেন্টদের কোয়েশ্চেনটা নিই। তো তোমার যে কোনো ক্লাসে অবশ্যই একটা কোয়েশ্চেন থাকতে পারে, তুমি কি সব বুঝবা, বা যে কোনো বিষয়ে তোমার আরেকটু বেশি জানার থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু তুমি দেখবে ইন্টারেক্টিভ ক্লাস, অর্থাৎ তুমি কিন্তু কোয়েশ্চেন করার সুযোগ থাকছে। এমন না যে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, না, তুমি ওইখানেই শেষ, আমি আমার মতো ক্লাস নিয়ে চলে যাচ্ছি, তুমি তোমার মতো ক্লাস করে ফেলেছো, এরকম না, কিন্তু তোমার কোয়েশ্চেন করার সুযোগ আছে, ডিসকাশন গ্রুপ আছে। এরপর আর্কাইভ ক্লাস, এটা হচ্ছে আমরা আগের বছরের ক্লাসটা তোমাকে দিয়ে রাখি সাপোর্টের জন্য। কোনো ক্ষেত্রে যদি হয় যে কোনো কলেজ এমন করে কি মাঝে মধ্যে ধরো হঠাৎ করে 3 নম্বর চ্যাপ্টারটা আগে পড়ানো শুরু করেছে, তো এখনও পড়বে কই থেকে? আমরা তো শুরু থেকে ধাপে ধাপে যাব। তো এটার জন্য আমরা আসলে আর্কাইভ ক্লাসটা রেখেছি, যাতে কারো কলেজে যদি এরকম সিলেবাসে ধরো হচ্ছে পরের কোনো চ্যাপ্টার দিয়ে দেয়, তখন ও কিন্তু সাইকেলে এনরোল করে আর্কাইভ থেকে কিন্তু ক্লাসগুলো করে নিতে পারবে। আর প্র্যাকটিস শিট আমাদের পাবা, ডেডিকেটেড ওয়েবে পাচ্ছে, অর্থাৎ ফেসবুকে লাইভ হবে, সাথে কিন্তু দুই জায়গায়, একটা হচ্ছে ফেসবুক, সাথে হচ্ছে ওয়েব অ্যাপে লাইভ হবে। তো তুমি হচ্ছে এখানে যত খুশি যখন দরকার ক্লাসগুলো কিন্তু আবার রেকর্ডেড থেকে যাবে, এখান থেকে দেখে নিতে পারবা। এরপর আসে হচ্ছে ডাউট সলভের জন্য ক্লাস থাকবে, আলাদা ডিসকাশন গ্রুপ থাকবে ডেডিকেটেড, তোমার যে কোনো কোয়েশ্চেন এখানে কিন্তু আমাকে করতে পারবা। সাথে আমাদের টিমের আরও মেম্বার আছে, ওরা কিন্তু তোমাকে সঠিক অ্যান্সারটা দিবে। অনেক সময় বিভিন্ন জায়গায় তুমি যখন অ্যান্সার খুঁজো একটু ভুল হয়ে যেতে পারে, কিন্তু এখানে হচ্ছে তোমরা একদম সঠিক অ্যান্সারটা পাবা। টপিক শেষে হচ্ছে বোর্ড ও অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এক্সাম। আমাদের এক্সাম সিস্টেমটা এতই ভালো, তোমার হচ্ছে বোর্ড ও অ্যাডমিশন স্ট্যান্ডার্ড শুধু যে এটা নিয়ে তা না, মেগা এক্সাম এখানে দেখবে হচ্ছে আমরা কিছু কিছু ছোটোখাটো মাঝে মধ্যে ধরো 10টার মধ্যে 2-3টা কোয়েশ্চেন একটু অ্যাডভান্স দিয়ে রাখি, যাতে তোমার পরের প্রস্তুতিটাও হয়। এরপর হচ্ছে এক্সামের সলভ ক্লাস। এরপর আমি যদি পরের স্লাইডে যাই, ফিচারগুলো তো সবাই দেখেছো। আমার মনে হয় দাদা আপনি যেহেতু এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, আমি যে আমার যে কম্প্যাক্ট বায়োলজি কোর্সটা, সেখানেও আসলে এই ব্যাপারগুলো রিপিট হবে, আমি তখন আর তোমাকে আবার বুঝাতে চাচ্ছি না। দাদা খুব সুন্দর করে বুঝালেন, এই ব্যাপারগুলো এসিএস এর সব কোর্সেই কম বেশি আসলে অ্যাভেলেবল। তো আমার ক্ষেত্রেও আসলে ইন্টারেক্টিভ ক্লাস এবং আদার্স যে টপিকগুলো দাদা বললেন সেগুলো আসলে থাকছে। সেই কোর্সের ডিটেলসে আমরা আসছি একটু পরে, দাদার পরবর্তী স্লাইডে আমরা যাব। আমি একটু পরের স্লাইডে যাই। ওকে। ওকে, এবার দেখো সাইকেল ভিত্তিক, কিন্তু এইবার থেকে কিন্তু আমাদের সাইকেল ভিত্তিক বই থাকছে। অর্থাৎ তুমি যদি সাইকেলে, দুইটা সুযোগ আছে, এমন না যে তোমাকে এই বই নিতেই হবে, ব্যাপারটা কিন্তু তা না, কিন্তু আমরা এটা দিচ্ছি তোমাকে সাপোর্ট হিসেবে। অর্থাৎ তুমি যদি বাজারে দেখো অনেকগুলো বই আছে, তুমি আসলে কোনটা কিনবা, তাই না? বইয়ের কি শেষ আছে? না না। এটা কিন্তু সহায়ক বই, এটা মেন বই কখনোই না। তোমাকে মেন বইটা পড়তে হবে। তুমি কেমিস্ট্রি যদি হয় হাজারি স্যারের বই বলো, গুহ স্যারের বই বলো, বা কবি স্যারের বই বলো, বা অন্যান্য স্যারদের একটা বই তোমাকে কিন্তু পড়তে হবে। সাথে এটা হচ্ছে সহায়ক বই, এটা মেন বই কখনোই না। আমি আবার বলে দিচ্ছি, মেন বইয়ের বিকল্প কিন্তু এটা না।
এটা হচ্ছে তোমাকে সহায়তা করবে, তোমার কাজটাকে সহজ করে দিবে। মেইন বই থেকে তুমি একটা জিনিস পড়েছো, এখানে তোমাকে দেয়া আছে হচ্ছে ওই টপিকের উপর কি কি কোয়েশ্চেন বোর্ডে আসে, কি কি কোয়েশ্চেন অ্যাডমিশনে আসে, সব একদম গুছিয়ে দেয়া আছে। আমরা যদি একটু বইটাতে যাই, আমি তোমাদের একটু দেখাই বিষয়টা। এই যে দেখো, এটা আমি একটু তোমাদের দেখানোর জন্য আসলে এটা নিয়েছি। একটু কি জুম করা যায় কাইন্ডলি? হ্যাঁ, ওকে। এই যে দেখো, শুরুতে দেখো আমরা একটা অ্যানালাইসিস দিয়েছি, এরপর আমরা ধীরে ধীরে যদি নিচে যাই, অর্থাৎ কোন টপিক থেকে কি কি কোয়েশ্চেন এসেছে এটা কিন্তু স্পষ্ট দেয়া আছে রিজবি, তাই না? জি দাদা। ব্যাপারটা হচ্ছে তাহলে ওর আইডিয়া হবে কোন টপিক পড়ার সময় ও কতটুকু সিরিয়াস থাকবে, বা আর কতটুকু অ্যাডভান্স প্রবলেম ওকে সলভ করা লাগবে। এরপর জি দাদা, গুণগত রসায়ন পড়ার সময় আমার মনে হয় যে এইখানে তাকিয়ে দ্রাব্যতা, আমি একটা প্রশ্ন পড়তে চাই, আমি একটা প্রশ্ন আসলে পারতে চাই, তাহলে আমি অবশ্যই দ্রাব্যতার অংশটা দেখে যাব, কারণ আমি এখানে এক ঝলক দেখেই বুঝে গিয়েছি যে এটাই সব থেকে বেশি বার এসেছে বা অনেক সংখ্যক হ্যাঁ, বার আর এসেছে। এটা সবচেয়ে বেশি কাজ দেয় কিন্তু প্রথমবার পড়ার ক্ষেত্রে না, রিভিশনের ক্ষেত্রে। পরীক্ষার আগে যখন ও রিভিশন দিবে তখন তো ওর সব পড়ার এখন সুযোগ নেই, তখন ও হচ্ছে কি কি টপিক ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো আমরা যদি একটু যেতে থাকি, এখানে অ্যানালাইসিসটা দেয়া আছে, আমরা পরে গেলাম। জি দাদা, আমি একটু ইনফর্ম করি, আমাদের সাথে প্রায় 500 থেকে 600 মানুষজন যুক্ত আছে। তো সবাই খুব সুন্দরভাবে শুনছেন, সেজন্য ধন্যবাদ। দাদা কন্টিনিউ করছে, দাদা তার কেমশিফু সাইকেলে কিভাবে পড়াচ্ছেন সেটা সম্পর্কে দেখাচ্ছেন, এবং দাদার বইতে কিভাবে জিনিসগুলো সাজানো সেটা দেখাচ্ছেন। এরপরে কিন্তু বায়োলজি আসতে যাচ্ছে। দাদা প্লিজ কন্টিনিউ। তো এখানে দেখো রিজভি আমাদের হচ্ছে মেইন টপিকটা একটু কিন্তু সংক্ষেপে দেয়া আছে, সাথে হচ্ছে ওর যদি কোনো ট্রিক্স লাগে ওইটাও কিন্তু আমাদের দেয়া আছে। আমরা যদি ধাপে ধাপে যাই, আমরা চার্ট আকারে দেখো সব কিছু সুন্দরভাবে দেয়া আছে, যাতে ও এটে গ্ল্যান্স যখন এই পেজের দিকে তাকাবে ওর কিন্তু অনেকগুলা বই থেকে পড়া জিনিস ওর মাথায় কিন্তু আবার এসে যাবে, আবার সেট হয়ে যাবে, আবার রিভিশন করার সুযোগ পাবে। এরপর আমরা যদি যাই, দেখো এখানে কিন্তু আমরা ছোটোখাটো পয়েন্ট, একক বলো, সব কিছু কিন্তু আমরা ইনক্লুড করেছি। এরপর দেখো আইসোটোপ, আইসোটোন, আইসোবার, তুমি এসএসসিতে পড়েছো তো কি হয়েছে, এখন এটা স্কিপ করবো না, আমরা ওইটার বেসিক দিয়ে দেন কিন্তু আমরা তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাব। তো এরপর আমরা যদি যেতে থাকি, আমরা যদি আরেকটু যাই, দেখো এখানে কিন্তু ব্যবহার, অর্থাৎ মেডিকেলের আমাদের জন্য খুবই theoretical- ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এটা কিন্তু আমরা স্কিপ করার সুযোগ নেই। এটা বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের জন্য অনেক বেশি এবং ইম্পর্টেন্ট। দাদা আমি যদি তোমাকে কেমিস্ট্রি পড়াতে যাই মেডিকেলের জন্য, তখন আমি আসলে আইসোটোপগুলোর ব্যবহার এভাবে পড়াতেই রাজি, কারণ এটাই বেস্ট ভার্সন। এইভাবেই প্রশ্নটা আসবে যে ডিএনআরএনএ পর্যালোচনার জন্য কোন আইসোটোপটা ব্যবহার করে, তখন তোমার এইটা দেখাতে হবে। জি দাদা প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তো এরপর আমরা যদি যাই, দেখো এই সবগুলো হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা দেয়া আছে, আমরা একটু যেতে থাকি। তোমরা দেখছো আশা করি, দেখো খুব সুন্দরভাবে সবগুলা গুছিয়ে দেয়া আছে, চার্ট যেখানে দরকার চার্টে, যেখানে যা দরকার খুব ব্রিফলি কিন্তু দেয়া আছে বিষয়গুলো। এরপর আমরা যেতে থাকি, আমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখাতে চাইছি। দাদা আমার মনে হয় খুব ভালো আসলে স্ক্রিনে বোধহয় দেখা যাচ্ছে না, একটু আচ্ছা, জুম আচ্ছা। করলে। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে প্লিজ কন্টিনিউ। ওকে, দেখো আমরা থিওরিগুলো কিন্তু ছোটোখাটোভাবে দিয়েছি। আমরা আরেকটু আগাই, আমরা একটু কোয়েশ্চেনের মধ্যে আসি। দেখো রাদারফোর্ড বোর পরমাণু মডেল, এগুলো হচ্ছে শুরুর দিকের ঘটনা, কিন্তু এগুলো আমরা কিন্তু স্কিপ করিনি, আমরা এগুলো কিন্তু সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছি। আর একটু আমরা যাই, তো 27 ব্যাচের যারা আছো এই চ্যাপ্টারে কিন্তু প্রচুর ম্যাথ পাবা। এই যে দেখো সূত্র এসে গেছে, তো ক্লাসে যখন করাবা আমি দেখবা হচ্ছে কোন সিজিএস ইউনিট বলো, এসআই ইউনিট, কত সুন্দরভাবে এই জিনিসগুলো তোমাকে বুঝাচ্ছি, সাথে অ্যানিমেশন। আমরা আরেকটু যাই, স্লাইডে চলো। শুধুমাত্র এগুলো না, আমাদের কিন্তু ধীরে ধীরে তুমি যদি দেখো সিকিউ এমসিকিউ সবগুলাই কিন্তু আমাদের এখানে দেয়া আছে। তো আমরা একটু স্লাইডে চলে যাই, আর বইটা তো মোটামুটি দেখানো হলো, সিকিউ এমসিকিউ ম্যাথমেটিক্যাল প্রবলেম সবগুলোই কিন্তু এখানে পাবা। এবার রিজভি, আমরা তো অনলাইনে এক্সাম নিই, বুঝছো? আমি জাস্ট হচ্ছে কেমশিপুর যে কোনো একটা এক্সাম আমি র্যান্ডমলি নিয়েছি রেজাল্টটা, ঠিক আছে? তো আমার গ্রুপের অ্যাডমিন যারা আছে ওরা এখানে বের করলো, যেটা দেখো আমি টপ 10 কেমশিপু স্টুডেন্টস গ্রুপ যেটা আছে এখানে কিন্তু শেয়ার করেছিলাম। তো এটা আর 24 ব্যাচের রেজাল্ট, এদের বর্তমান পজিশন তুমি যদি দেখো, এর মানে অনলাইনে এক্সাম যারা ভালোভাবে দেয়, দেখো বুয়েট বুয়েট বুয়েট, এরা কিন্তু শুধু বুয়েট যে তা না, ও কিন্তু ডিএমসিতেও চান্স পেয়েছে, এনডিসি ফার্স্ট হয়েছিল। নিহাল, নিহাল, হ্যাঁ। জি। তো নীল সরি, একটু দেখো তো হাসিফ, সবাই সবাই কিন্তু দেখো খুব ভালো রেজাল্ট করেছে। যাদেরকে এখানে দেখছেন ওরা এমন না যে কোথাও চান্স পায়নি, এটা হচ্ছে এট এ গ্লান্স আমরা শুধুমাত্র বুয়েটের রেজাল্টটা চেক করেছি, বুয়েটের মধ্যে কার কার এসেছে। তো 10 জন আমরা দেখেছি 8 জনই হচ্ছে বুয়েটে আসে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের অনলাইন এক্সাম যেটা, এটাও কিন্তু আমরা খুব গুরুত্ব দিয়ে দিব। আমরা না দিলে কি হবে, ভালো স্টুডেন্ট যারা আছে ওরা কিন্তু মোটামুটি তোমার কি বলা যায় গুরুত্ব দিয়েই দিবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, Next এরপর slide. আমরা যদি যাই,
এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, কোর্স নিয়ে তো অনেক কিছুই বললাম, তাই না? অনেক কিছুই বললাম, কিভাবে পড়াবো, কিভাবে আমাদের সাইকেল ডিস্ট্রিবিউশন হবে, কয় মাস ধরে হবে, কে পড়াবে, আমি পড়াবো সবগুলা, এক্সাম কেমন হবে, ফিচার কি কি আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সব কিছু তো শুনলাম, কোর্সটা কিনবা কিভাবে? কিভাবে কিনবো দাদা আসলে বলেন তো একটু। একদম সহজ কাজ। তোমরা হচ্ছে আসলে গুগলে চলে যাবা, দেখো নর্মালি সার্চ দিবা হচ্ছে ক্যামশিফু শপ দিয়ে, ঠিক আছে? ক্যামশিফু শপ HSC 27ও চাইলে লিখতে পারো। তো এখানে দেখো তো আমরা যদি যাই, হ্যাঁ ফার্স্ট টাইম, তো এখানে দেখো একদম এই পেজটা কিন্তু তোমার আসবে, দেখা যাচ্ছে সব কিছু, তাই না? স্পষ্ট? ওকে, আমরা একটু যাই, এখানে দেখো সাইকেল 1 2 3 4 5 এমনি করে কিন্তু 5টা সাইকেল ভাগ করা আছে। তো আমরা সাইকেল 1-এ চলে যাব, স্বাভাবিকভাবে শুরুতে আমরা একদম শুরু থেকে করব। তো আজকে হচ্ছে আমরা লঞ্চ করছি। এখানে একটু দেখো, এখানে যদি তুমি যাও, এখানে কিন্তু এনরোল করার জন্য একটা অপশন আছে, আর একটু নিচে যেতে হবে আমাদের। এই যে সাইকেলে এনরোল করুন, এখানে হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাড বুকস আর একটা হচ্ছে উইদাউট বুকস। তুমি চাইলে কিন্তু বই ছাড়াও নিতে পারবা। আর এখানে কিন্তু তোমার ডেলিভারি চার্জ আলাদা করে দেওয়ার দরকার নেই। 350 যেটা বইয়ের জন্য আমরা রাখছি, এখানে কিন্তু তোমার ডেলিভারিও অর্থাৎ বইটাও বাসা পর্যন্ত পৌঁছে যাবে। তো তুমি চাইলে অ্যাড বুকস এটাও করতে পারো, তাহলে তোমার প্রাইস পড়বে 1350 টাকা। আর তুমি যদি চিন্তা করো যে না, আমি বইটা আপাতত নিব না, আমি একটু পরে দেখতে চাই, পরে দেখাটা আসলে কখনো ভালো অপশন না, তাই না? ভালো জিনিস আগে আগে নিয়ে নেওয়াই হচ্ছে ভালো। তো এখানে কিন্তু তুমি সাইকেলে এনরোল করুনে চলে যাবা। আবার আরেকটা বিষয় বলে রাখি, আমি কিন্তু চট্টগ্রামে অফলাইনেও পড়াই। তো অফলাইনে আমার কাছে যারা আসলে আসবে, প্রতি বছর তো আসে, তো তোমাদের বলে রাখি, তোমরা হচ্ছে বই নেওয়ার দরকার নাই যারা অফলাইনে পড়বা, কারণ তোমাদের আমি বইটা কোর্সের সাথে ফ্রিতেই দিব। তো এখানে যদি চলে যাও, এখানে একদম রেগুলার সব ইনফরমেশন, আমরা এনরোল করুনে যাই। এটা কিন্তু সেম বায়োলজির ক্ষেত্রেও কিন্তু আমরা সেম, আমরা শুধুমাত্র হচ্ছে কিভাবে তুমি দেখবা মানে কোর্সটা। তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে সঞ্জয় দাদার নাম ভুলে গেলেও কেমশিফু নামটা মনে রাখতে হবে আর কি, হ্যাঁ। তাইলেই হবে। আর বায়োলজির ক্ষেত্রে আমার রিজভি তো নাম ভুলে গেলেও তুমি যদি কম্প্যাক্ট বায়োলজি নামটা মনে রাখো, গুগলে সার্চ করো কম্প্যাক্ট বায়োলজি 27, তাইলে আমারটাও চলে আসবে, যেটা আমি একটু পরে তোমাকে দেখাতে যাচ্ছি। আর তোমার যে কোনো প্রশ্নের জন্য আসলে ভয়ের কিছু নেই, আমাদের গ্রুপগুলো আছে, আমাদের পেজ আছে, তোমার মেসেজ দিলে দেখবা কত সুন্দরভাবে ভাইয়ারা সবগুলা প্রশ্নের অ্যান্সার দেয়। তো এবার একটু দেখো, এখানে ডিটেলটা দেওয়া আছে, এগুলো নর্মাল ইনফরমেশন, নেম বলো, এরপর ইনস্টিটিউট, মেল, এগুলো দেওয়া আছে। এরপর প্রসিড করলে তুমি যে কোনো মাধ্যমে পেমেন্টটা করে দিতে পারবা, সাথে সাথে তোমার কনফার্মেশনটা কিন্তু মোবাইলে আর মেইলে চলে যাবে। এটা খুব ইজি প্রসিজিওর, না বুঝলে তুমি দেখবা নিচে ভিডিও দেখেও আসলে কোর্সটা কেনা যাচ্ছে। তো অলটুগেদার এভাবেই আসলে তুমি খুব সহজেই জাস্ট কেমশিফু এই কথাটা মনে রাখো, 27টা মনে রাখো, তাইলে তুমি আসলে সঞ্জয় দাদার কোর্সে এনরোল করে ফেলতে পারবা। একটু একটু আমরা স্লাইডে যাই আবার। তো এরপরে আমরা যদি দেখি, এটা হচ্ছে আসলে চট্টগ্রামে আমি যে পড়াই, এটা 26 ব্যাচের স্টুডেন্টদের নিয়ে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করা। তো মতি টাওয়ারের 5ম তলা, চকবাজার, চট্টগ্রাম। চট্টগ্রামের যারা যারা শুনছো, 27 ব্যাচের এবং চট্টগ্রামের যারা যারা শুনছো, ক্যামশিফু কিন্তু চট্টগ্রামে, অর্থাৎ আমার অফলাইন প্রোগ্রামও আছে। তো এখানে শুধুমাত্র আমি কেমিস্ট্রিটা পড়াই। তো এখানে কিন্তু চট্টগ্রামের যারা আছো, আমাদের এক্সাম সিস্টেম বলো সব কিছু, বুয়েট স্ট্যান্ডার্ড, বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা আমরা কিন্তু একাডেমিক থেকেই শুরু করে দিই। তো তোমরা কিন্তু এখানেও আমাদের সাথে যুক্ত হতে পারো। তো এরপরের স্লাইডে আর কিছু আছে, আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রিজভি, এরপর দেখো তো আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ। তো ক্যামশিফু ইউটিউব চ্যানেলও তুমি পাবা, ক্যামশিফু স্টুডেন্টস গ্রুপ, সাথে হচ্ছে পেজ। এই তিনটাতেই কিন্তু তুমি আমাদের ইউটিউব থেকে ক্লাস করতে পারবা, গ্রুপে বিভিন্ন কোয়েশ্চেন থাকলে এটা কিন্তু করতে পারবা, সাথে পেজে যে কোনো রকমের প্রশ্ন, কোর্স রিলেটেড বলো, যে কোনো বিষয় নিয়ে আমাদের এখানে কিন্তু কোয়েশ্চেন করতে পারবা। এরপর তোমরা সঞ্জয় দাদাকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে থাকো, আর আমি তোমাদেরকে চলো নিয়ে যাই বায়োলজির দুনিয়াতে। ঠিক আছে, রেডি? ওকে, চলো তাহলে বায়োলজির দুনিয়াতে যাই। হ্যালো, কি খবর? দেখা যাচ্ছে আমাকে ঠিকঠাক? কেমিস্ট্রি নিয়ে আমি জয়েন করি। শিওর দাদা, আপনি 27 ব্যাচ হয়ে জয়েন করেন। 27 ব্যাচের পক্ষ Okay. থেকে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জানাতে পারেন। আচ্ছা, তো আমরা বেসিক্যালি এখন একটু কেমিস্ট্রি নিয়ে তো আমরা খুব ডিটেলসে দাদার কাছ থেকে শুনলাম, বুঝলাম বায়োলজির জন্য আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত, বিশেষ করে যারা মেডিকেলের চিন্তা করছো, ঢাকা ইউনিভার্সিটির চিন্তা করছো, এখনো হয়তো বা করছো না, সামনে করবা, তাই তো? তো তাদের জন্য এই সেশনটা খুবই দরকার। বা একাডেমিকে তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, একাডেমিকে দেখা যায় বায়োলজি একদমই পড়ো না, এগুলো করা যাবে না। কারণ তোমার এইচএসসিতে তো A+ পেতে হবে না, গোল্ডেন পেতে হবে না, এটা টার্গেট তো রাখা উচিত অ্যাটলিস্ট। তো এই জন্য একটু একটু করে পড়লেই কিন্তু হয়। আমি যেটা বলেছি, একজন ইফেক্টিভ টিচারের কাজ হচ্ছে যিনি তোমার পড়াটাকে সহজ করে দিবেন, যিনি তোমার পড়াটাকে কমায় এনে দিবেন, অ্যান্ড দ্যাটস দ্য থিং আমরা করে যাচ্ছি যেটা। ওকে, সো এই মানুষটাই আমি আসলে দাদা। সো এখানে একটু লেখা আছে যে আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আসলে আমার MBBS শেষ করি
দাদা বুয়েট থেকে ওনার ইঞ্জিনিয়ারিং শেষ করেন। আমি ডাক্তারের পাশাপাশি বাচ্চাদেরকে পড়িয়েও সমান আনন্দ পাই, তাই তোমাদেরকে পড়িয়ে যাচ্ছি। কোথায় কোথায় পড়াচ্ছি এটা এখানে লেখা আছে, এসিএস এর ভার্সিটি ব্যাচে আচ্ছা, পড়াচ্ছি। রিজভির কাছে কিন্তু তোমাদের কি এবছর 10,000 স্টুডেন্ট তোমার কাছে পড়ছে না প্রায়? মেডিকেল ব্যাচে দাদা অলরেডি 7,000-এর কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, এটা ডেফিনেটলি 10,000 আরো বেশি হয়ে যাবে এবার। তো একাডেমিক থেকে যারা আসলে তোমাদের রিজভি ভাইয়াকে পাবা, তো বুঝতেই পারছো আসলে। দাদা এইটার ব্যাপারটা আমি একটু বলি আসলে। আমি আসলে একাডেমিক্যালি আগের ব্যাচগুলোতে ওইভাবে সময় দিতে পারি নাই হয়তোবা। মেডিকেল ব্যাচের সবার একটা কথা যে কেন আপনাদেরকে আগে খুঁজে পেলাম না, কেন এইভাবে আগে বায়োলজিটা পড়লাম না, কেন আমাদেরকেই দোষ দেয় যে কেন আপনারা পড়ালেন না আমাদেরকে, কেন খোঁজটা দিলেন না আপনাদের। তো এই তাড়না থেকেই আসলে একদম ছোটদের নিয়ে যেন কাজ করতে পারি, ওদের রেজাল্ট যেন মানে ওই অ্যাডমিশনে গিয়ে যেন এই কথাটা শুনতে না হয়, সেটার জন্য আসলে একাডেমিকে খুব মানে কি বলবো আসলে খুবই প্ল্যান করে খুবই শক্ত হাতে একাডেমিকে নামা এবং 26 ব্যাচ 27 ব্যাচের জন্য কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। তো দাদা যেটা বলছিলাম আসলে, ভার্সিটি ব্যাচে তো পড়াচ্ছি বায়োলজি, গত বছরও পড়িয়েছি। মজার ব্যাপার যেটা ছিল দাদা, জিএসটির জন্য আমি, জিএসটি তোমরা বুঝবা কিনা জানি না, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার ক্লাস নিয়েছিলাম। আমি খুব মানে একদম স্তম্ভিত হয়ে গিয়েছি প্রশ্ন দেখে দাদা, যে ওই ক্লাসগুলোতে আমি যেগুলো প্র্যাকটিস করিয়েছি ওইখান থেকে 25টার মধ্যে 21টা প্রশ্ন এসেছে। আমার বন্ধুকে আমি মানে এটাই বললাম যে এটা আমার জীবনে নেওয়া ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস, কারণ এই 4টা ক্লাস প্রায় 40,000 50,000 মানুষের মতো করেছে, 2টা ক্লাস সরি। তো এই 50,000 বাচ্চাই এসে আমার আবার মানে ইউটিউবে কমেন্ট করে একদম ভরে ফেলতেছে যে ভাই খালি আপনার ক্লাস করে গেছিলাম, 20টা হয়েছে বায়োলজিতে। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, এবং আমি সবসময় এটাই চেষ্টা করে যাই যেন বাচ্চাদেরকে এক্সাম ওরিয়েন্টেড পড়াটা পড়াতে পারি, এক্সাম ফোকাসড পড়াটা পড়াতে পারি, ওর যেন রেজাল্টটা ভালো হয়, এইটা আমাদের দায়িত্ব। আমার জ্ঞান জাহির করা আমার দায়িত্ব না, তাই না? সো আশা করি তোমরা আমাকে শুনছো এখনো। আরটিডিএস এর মেডিকেল ব্যাচের কথা দাদা বলছিল, আসলে আরটিডিএস এর মেডিকেল ব্যাচেই এবার আসলে মানে মেডিকেলের জন্য সবচেয়ে বড় ব্যাচ অনলাইনে আরটিডিএস এর, এবং এখানেও কিন্তু আমি বায়োলজি ফিজিক্স পড়াই। এসিএস এর একাডেমিক সাইকেল, যেটা তোমাদের সাথে শুরু করব, যেটার নাম হচ্ছে কম্প্যাক্ট বায়োলজি এইচএসসি 27। সো তোমরা কিন্তু এখানে চলে যেতে পারো এবং যুক্ত হয়ে যেতে পারো আমার সাথে। অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি যে এসএসসি এবং এইচএসসির কি ডিফারেন্স, রাইট? সো এখানে আর নতুন করে বলার কিছু নাই, যারা শুরু থেকে ছিল তারা অলরেডি বুঝে গেছো যে এইটা যদি একটা পুকুর হয় তাহলে এইটা হচ্ছে একটা সাগর, এবং পরে অ্যাডমিশন লাইফ ওইটা আরো মহাসাগর, ওইটা ভিন্ন তবে কথা। এখানে একটা বিষয় রিজভি আমি দাদা। বলি, পুকুরে তুমি যা পাবা সাগরে কিন্তু তুমি আসলে চাইলে হারাই যেতে পারবা, তাই না? এত কিছু আছে। এর মানে যে একবার এখানে আনন্দে ভেসে যাওয়াটা শিখে, তার জন্য কিন্তু এটা আসলে কি বলা যায়, ভয়ের God কিছু না। কিছু। এবং দাদার পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো কিনা, পড়াশোনায় যে আনন্দ আছে এটা কবে লাস্ট পেয়েছো আমাকে বলো। যে কোনো কিছু একটা বুঝতে পারলে এইটা টিচারেরও বুঝানোর একটা আনন্দের ব্যাপার আছে, স্টুডেন্টের জন্যও বুঝার একটা আনন্দ আছে। আর যদি তুমি ওই পুরোনো ট্রেডিশনে গাইড ধরে অ্যান্সার খালি মুখস্থ করো পাগলের মতো, তাহলে কিন্তু সেটাই কোনো আনন্দ নাই। তুমি যদি বুঝতে পারো ও আচ্ছা এইভাবে তাহলে ব্লাডটা সার্কুলেট হচ্ছে, আমাদের বডির ভেতরে এত মিস্ট্রি, আমাদের প্রতিরক্ষা সিস্টেম এত ডেভেলপড, তোমার কাছে মনে হবে প্রত্যেকটা রক্তকণিকা, ধরো শ্বেত রক্তকণিকা, মনে হবে এরা এক একটা বুদ্ধিমান প্রাণী, এরা কিভাবে এত কিছু বুঝতে পারছে, আমাকে কে অ্যাটাক করছে, কার বিরুদ্ধে অ্যান্টিবডি বানাতে হবে। কত অদ্ভুত রহস্য আমাদের পুরোটা শরীরে লুকায় আছে, পুরো জীবজগতে লুকায় আছে। মাই গুডনেস, আমরা তোমাকে ভালোবাসতে শেখাবো ইনশাল্লাহ জীববিজ্ঞানের জায়গাটা। দাদা আপনার কাছে একটু শুনি, আপনার জীববিজ্ঞান পড়তে কেমন লাগতো, সত্যি করে বলবেন। আচ্ছা, আমার সময় আসলে চিটাগাং খুব ভালো একজন স্যার ছিল, প্রণব স্যার। স্যারের নামটা আমি একটু বলি। তো স্যারের কাছে পড়ার মজাটাই ছিল অন্যরকম। স্যার আসতো আবার সবসময় একটু লেট করে, ধরো 7টার ক্লাস, স্যার আসতো হচ্ছে 8টায়। তো যেটা হতো, আমরা কিন্তু স্টুডেন্টরা গিয়ে বসে থাকতাম, কারণ ক্লাস এতই মজার, এবং একবার পড়লে তোমরা রিজভির ক্লাসও এটা পাবা, একবার পড়লে আমাদের বাসে গিয়ে না ওই জিনিসটা আর পড়া লাগতো না। মানে ব্যাপারটা হচ্ছে বায়োলজি আমরা ভাবি হচ্ছে না আমাদের পড়াটা মনে হয় অনেক বারবার মুখস্থ বারবার করতে হয়, না, স্যারের পড়াটা এমন ছিল, এটা আসলে একবার পড়লে মাথায় সেট হয়ে যেত। তো আসলে আমি এনজয় জি করেছি। দাদা, রেগুলার যদি কেউ টাইম দেয় এবং বুঝার ইচ্ছে নিয়ে যদি ক্লাস করে, তাহলে ক্লাসেই আসলে ক্লাসের পড়া শেষ হয়। এবং এটা আমরা মেডিকেল ব্যাচেও চেষ্টা করি, আসলে স্টুডেন্টদেরকে বাসার চাপটা কমানোর চেষ্টা করি, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করাই দিই, যে এটা কিভাবে পড়বা। একটা শব্দ শুনে তোমার তো মাথা ঘোরাবে, ধরো আমি তোমাকে বললাম গ্লুকোনিওজেনেসিস, আমি জানি এই শব্দ বলার পর 10 জন লাইফ থেকে চলে গেছো, বাট এই শব্দের অর্থটা কিভাবে আসলো, কেন আসলো, এটা ভেঙে পড়ালে তুমি চাইলেও আর ভুলতে পারবে না। তুমি যেমন এই যে কেমশিফু সঞ্জয় দাদার প্ল্যাটফর্ম, এটাতে তুমি ভুলতে পারবে না, কম্প্যাক্ট বায়োলজি রিজি ভাই, এটা চাইলেও তুমি ভুলতে পারবে না, একইভাবে ওইটাও তুমি আর ভুলতে পারবে না। এরকম শিক্ষার মজাটা হচ্ছে এইখানে, এবং আমরা সেটাই করে যাচ্ছি প্রতিনিয়ত। যাই হোক, আমরা তোমাদের একটা দারুণ এইচএসসি লাইফ এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে। এই লাইফের নিয়ন্ত্রণ করতে আসলে তুমি নিজে,
তুমি কিভাবে পার করছো। আমার বহু বন্ধু জুনিয়র এদেরকে দেখেছি যারা স্কুলে বিধ্বংসী রেজাল্ট করে এসেছে, কলেজের শুরুতে সতর্ক না থাকায় বিপথে চলে গেছে এবং পরে আর কোনোভাবে কামব্যাক করতে পারে নাই। যারা একদিন এত সম্ভাবনা দেখাতো যে মানে সবাই এক্সপেকটেশন রাখতো, কিন্তু জাস্ট কলেজের শুরুর দিকটা ভালো বন্ধু নির্বাচন না করায়, ভালো গাইডেন্স না পাওয়ায় হারিয়ে গিয়েছে। এটা একটা জীবনের অপচয় আমি মনে করি। তোমাদের এই মেধা এবং জীবনের অপচয় না হোক। আমরা চাই না যে তোমরা খালি বাংলাদেশের ঢাকা মেডিকেল আর বুয়েটে পড়ো। আমরা চাই তোমরা বাংলাদেশের সীমা গণ্ডি ছাড়িয়ে তোমরা বাইরে যাও। আমি চাই আমার বায়োলজি স্টুডেন্টরা বিদেশ থেকে, ইউএসএ থেকে একটা বাচ্চা আসবে যে বায়োলজি নিয়ে পড়ে আসছে, তার সাথে ডিসকাস করতে পারুক। আমি চাই সেটা, আমার ইচ্ছে সেটা আছে। এখন তোমাদের ইচ্ছাটা জরুরি আর কি। আসলে রিজভি অনেক সুন্দর করে বলেছে। এখনো আমাদের লাইফে আসলে অনেক স্টুডেন্ট আমাদের কথাগুলো শুনছে। তো আসলে কি বলা যায়, যারা শুনছে, যারা এইটুক পর্যন্ত এসছে, তারা আমার মনে হয় খুব কি বলা যায় ডেডিকেটেড। ওরা হচ্ছে স্বপ্ন দেখে, এখন থেকে কিন্তু স্বপ্ন দেখাটা শুরু করেছে। তো রিজভি আসলে খুব সুন্দর করে বলেছে সবগুলা বিষয়। রিজভি, জি দাদা, ডেডিকেশন ইজ দ্য কি আমি মনে করি। এবং শিক্ষক হিসাবে আপনি বা আমি, আমাদেরকেও কিন্তু প্রফেশনালি অনেক ডেডিকেটেড থাকতে হয়। আমি যদি আমার হসপিটালের কথা বলি, আমার ইন্টার্নশিপের সময়, রোজার সময় যখন হচ্ছে ভাবলাম যে আচ্ছা এই ওটিতে অ্যাসিস্ট করতে দাঁড়াই, এটা হয়তো বা সেহরির আগে শেষ হয়ে যাবে, কিন্তু সেটা শেষ হলো না। এবং ওই দিন আমাদের ওইটা ইমার্জেন্সি ওটি, ওইখানে কোনো এসি নাই। তো আমরা ঘেমে চপচপ করে ঘাম ঝরছে, আজান দিচ্ছে, সেহরি করছি না, স্টিল একটা চাপা আনন্দ না। উপরে তো একজন দেখছেন যিনি আমার জন্য কিছু সোয়াব লিখছেন, বুঝতে পেরেছো? তো এই প্রফেশনাল ডেডিকেশন এখানে দেখিয়ে এসেছি। তোমাদের যখন ক্লাস নিতে আসি, একটা চ্যাপ্টার আমি কতবার পড়িয়েছি হিসেব নাই, তারপরেও আমি একটু নোট লিখি, দুইটা ছবি নতুন করে অ্যাড করি যেন আমার বাচ্চারা একটু ভালো বুঝতে পারে। বুঝতে পেরেছো? তো এইটা যতদিন দেখিয়ে যাবা, যেই সেক্টরে দেখাবা সেই সেক্টরে সৃষ্টিকর্তা তোমাকে সফলতা দিবে। আপনি কিচ্ছু আসে না ভাই বোনেরা, এটা বিশ্বাস করো। আমরা নেক্সট স্লাইডে যাব দাদা। ওকে, তো এইচএসসিতে বায়োলজির গুরুত্ব কতখানি? এইচএসসিতে বায়োলজির গুরুত্ব তোমাকে যদি অপরিসীম। বলি যে অপরিসীম, দাদা এক কথায় বলে দিল। এবং প্রত্যেকটা সাবজেক্টেই তো তুমি জানো 200 করে মার্কস। এবং দাদা আপনার কি মনে হয় বায়োলজিতে কত পাওয়া যায়? 200 নাম্বারের মধ্যে কত পাওয়া সম্ভব বলে আপনার মনে হয়? আমার মনে হয় কি, এখন আসলে এমন একটা সময় এসেছে, তুমি যদি টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারো, তখন কিন্তু স্যাররা এখন আগের মতো নেই। নাম্বার কেটে দিব এমনি এমনি, হ্যাঁ এরকম হ্যাঁ, না। না। আর বায়োলজি কিন্তু আসলে তুমি যদি চিন্তা করো, এটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মতোই, যদি আমি সঠিকভাবে অ্যান্সারটা দিতে পারি। যেমন ধরো কি বলা যায়, তুমি একটু আগে কি নিয়ে বলেছিলে, হৃৎপিণ্ড বা এরকম কিছু, হার্ট, হোয়াট এভার, মানে এটা নিয়ে বললে এখানে আমার বানিয়ে লিখার কিন্তু সুযোগ নেই কোনো কিছু, আমি নিজের মন গড়া কিছু লিখার সুযোগ নেই। আমার অ্যান্সারটা কিন্তু টু দ্য পয়েন্ট হতে হবে। দাদা আমি এইচএসসিতে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলাম বায়োলজিতে, এবং নাম্বারটা ছিল 200তে 197, অনেক বছর আগের কথা। তবুও মনে আছে, আমি খুব অবাক হয়েছিলাম যে আমার তখন হচ্ছে দুইটা পেপার মিলে 8টা সিকিউ লিখতে হতো। এখন তো তোমাদের দুইটা পেপার মিলে 10টা সিকিউ লিখতে হবে। 8টা সিকিউ এর মধ্যে 5টাতেই আমি তাহলে ফুল মার্কস পেয়েছি, অবজেক্টিভে ফুল মার্কস পেয়েছিলাম। তাহলে বায়োলজিতে আসলে ফুল মার্কস পাওয়া যায়, বুঝতে পেরেছো? বায়োলজি মনে হবে যে আরে এটা তো সামাজিক বিজ্ঞানের মতো অনেক অনেক লিখা। না রে পাগলা, তুই যদি ওই যে দাদা যেটা বললো পয়েন্ট আকারে লিখিস এবং ছবিটা সুন্দর করে আঁকিস, তাহলে তুই ফুল মার্কস পাবি, একদম অবধারিত। সুতরাং এটা নাম্বার তোলা যায় না, এটা ভুল কথা। উল্টাপাল্টা হাবি জাবি লিখলে, দাদা আমার কলেজ জীবনের শুরুতে আমি যখন, আমার একজন স্যার ছিলেন যার কাছ থেকে আমি অনেক ইন্সপিরেশন পেয়েছি, আপনি স্যারের কথা বললেন, রূপন স্যার, ওনার কাছে জুলজি পড়তাম। স্যার আমাদের খাতা ধরে একবার দেখিয়েছেন, আমার কলেজের স্টুডেন্টরাই, যেই কলেজ থেকে বুয়েটে মেডিকেলে অনেক চান্স পায়, ওই কলেজের স্টুডেন্টরাই লিখেছে জিন কাকে বলে, এটা আসছে প্রশ্ন। তো ওইখানে সে মিন করেছে যে আলাদিনের প্রদীপ ঘষলে যে বেরোয় আসে তাকে জিন বলে। তো সায়েন্সের একজন হয়ে তুমি যদি জিনের সংজ্ঞা এটা দাও, তখন আমরা বায়োলজি শিক্ষক হিসেবে মরে যাই ভেতরে ভেতরে, বুঝছো? বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলি। তো জিন মানে যে সেই জিন না, অন্য আরেকটা জিন যে বায়োলজিতে আছে, সেটা তোমাকে শিখতে হবে সামনে। এইচএসসিতে বায়োলজি গুরুত্ব হচ্ছে, মেডিকেলে যদি তুমি পড়তে চাও তাহলে বায়োলজিতে মিনিমাম এ পাইতে হবে। এ মাইনাস পাইলে মেডিকেলের ফর্ম তুমি তুলতে পারবে না, ক্লিয়ার? আর যদি এ পাও মেডিকেলে যদি এ প্লাস না পাও, তাহলে কিন্তু নাম্বার কমতে থাকবে। তাহলে বায়োলজিতে এ প্লাস হারানোর চিন্তাও তুমি করতে পারো না, এ প্লাস তোমার পাইতে হবে, এটাই তোমার গুরুত্ব। নেক্সট এখানে স্লাইডে কিন্তু ভয়ের কিছু নেই, ভয়ের এখানে কিছু নেই। তোমার কাছে সহজ করে দেওয়ার জন্যই কিন্তু আমরা আছি। এক্স্যাক্টলি। এবং ভর্তি পরীক্ষায় বায়োলজির গুরুত্ব, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট। ওকে, তো মেডিকেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি নাম্বার বায়োলজিতে থাকে। মেডিকেল পার্টি যারা আছো, আমি যদি আমার এফিসিয়েন্সির কথা বলি, যে ভাই চোখ বন্ধ করে আপনি কোনটা করতে পারবেন, সেটা হচ্ছে মেডিকেল। কারণ এইটা নিয়ে আমি জীবনে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়িয়েছি, এইটা নিয়ে আমি জীবনে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছি, মেডিকেল এডুকেশন বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে। এবং মানে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে প্রশ্ন কমন ফেলাই দিতে পারবো।
এইটা হচ্ছে 9 বছর পরে আমার কনফিডেন্সের অবস্থা, কারণ এটাই করে আসছি, বুঝছো? তো এই আর কি। তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট যারা দিবা তারা প্লিজ একটু কষ্ট করে ক্লাসগুলো করবা, আর পরীক্ষার হলে গিয়ে রিজি ভাইকে একটু মনে কইরো, মনে করতে হবে না, আপনি আপনি মনে পড়বে যে ভাই এটা এইভাবে পড়াইছিল, এটা এইভাবে আসছে। বুঝতে পেরেছো? তুমি যখন একটা কাজে অনেক দিন এরকম করে থাকবা তখন তুমিও অনুমান করতে পারবা, এই আর কি। ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন মেডিকেলের থেকে যথেষ্ট সহজ হয়, তবে কনসেপচুয়াল। বুঝছো? বইটা ভালো মতন পড়লে, আগের বছর প্রশ্নগুলো দেখলে কমন ফেলানো কোনো কঠিন ব্যাপারই না। ভার্সিটির ব্যাচে আমি পড়াই, তো গত বছর পড়াইছি, সব একদম ঝকঝকে চকচকে কমন পড়ছে। রিটেনে থাকে 10 মার্কস এবং এমসিকিউতে 15। টেনশনের কোনো কারণ নেই, আমাদের একাডেমিক সাইকেলে এগুলো সব কাভার হবে, নো টেনশন। এই লোগোটা কিসের চিনো? সবুজের মধ্যে একটু কম ফুটেছে হয়তো বা, কিন্তু এটা দাদার পাশে আছে, তাহলে বুঝতে পারতেছে এটা বুয়েটের লগো। এবং এখানে লেখা আছে গুরুত্ব নাই, কারণ বুয়েটে বায়োলজি থেকে প্রশ্ন আসে না। তবে বুয়েটে কিন্তু বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা সাবজেক্ট আছে, এবং বুয়েটের আমার কিছু বন্ধুদেরকে আমি বায়োমেডিকেল, বায়ো হ্যাঁ বায়োমেডিক্যাল মেডিকেল। ইঞ্জিনিয়ারিং বিএমই। তো আমার কিছু বন্ধু থেকে দাদা দেখতাম ওরা হচ্ছে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টে আসতো এবং ওইখানেও কিছু পড়াশোনা খুব ওরা মজার করতো। একটা সাবজেক্ট এটা। আচ্ছা, আমি ওইটার ব্যাপারে যে খুব বেশি জানি এরকম না, তবে আমরা অনেকাংশে দাদা আপনাদের উপর নির্ভরশীল। মেডিকেল সেক্টরে ব্যবহৃত যন্ত্রপাতি সবকিছু এগুলোর যোগানদাতা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার দাদারাই, বুঝতে পেরেছো? আচ্ছা রিজভি, আমি এখানে একটু অ্যাড করি, বুয়েটে যে গুরুত্ব নাই বলেছে বিষয়টা কিন্তু তা না। আমরা এর আগে কিন্তু বলেছি একাডেমিকে তোমার মেডিকেল, বুয়েট, ঢাকা ভার্সিটি এরকম কোনো ভাগ নেই। এর কারণ কি দেখো, আমাদের বুয়েটে যারা ফাইনালি পরীক্ষা দিচ্ছে, ধরো 6,000 প্রিলি পার করে কিন্তু 6,000, কোনো স্টুডেন্টই কিন্তু খারাপ না। এটা একটা কম্পিটিশন, কোনো স্টুডেন্টই খারাপ না, কিন্তু আমার সিট সংখ্যা তো লিমিটেড। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, কেউই খারাপ স্টুডেন্ট না, তো তোমাকে কম্পিটিশনে এগিয়ে থাকতে হয়। এখন ধরো বুয়েটে যার চান্স হলো না, ও যদি বায়োলজিটা ভালোভাবে পড়া থাকে, ও কিন্তু মেডিকেলে ঢাকা পেয়ে যাবে। ভার্সিটিতে বা মেডিকেল সব দিকে কিন্তু ও যেতে পারে। তো এখন আমরা অনেক স্টুডেন্ট দেখছি যারা একই সাথে বুয়েট এবং মেডিকেল সব জায়গায় চান্স পাচ্ছে। তো আমার এমন কথা না যে না তোমার সব জায়গায় চান্স পেতে হবে তা না, তুমি বুয়েটের জন্য যদি তোমার স্বপ্ন থাকে অবশ্যই তা, কিন্তু আমাদের তো একটা ব্যাকআপ প্ল্যান লাগবে। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি দাদা। এবং আমি আপনাকে দাদা যেটা বলবো, আমি আসলে অনেক ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্টের মেসেজ অনেক পরে পাই, যারা পরে গিয়ে বলে, যেমন 25 ব্যাচ এখন বলে যে ভাই কিছুই পড়ি নাই বায়োলজি, কিভাবে আসলে এখন কমপ্লিট করব। তো আমি আসলে দাদা প্রথম থেকেই ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট যারা যারা বায়োলজিকে একটু কম গুরুত্ব দেয়, আপনি যতই ওদের বলেন যে বাবা একটু পড়, ওরা পড়বে না, বলে লাভ নাই দাদা। এরকম একটা গ্রুপ অফ স্টুডেন্টস আছে যারা বায়োলজিটা আসলে কম পড়তে চায়, ভালো লাগে না, পড়বো কেমন, এরকম একটা ব্যাপার দাদা। তো ওদের জন্য আমি যেটা করেছি দাদা, আমার প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ, যেটাকে আমরা ওয়ান শট বলি। আমি আর্কাইভে হচ্ছে ওয়ান শট ক্লাসগুলো এটা নতুন করে নিব, যেন অল্প সময়ে ওদের গুছাই দিতে পারি। তাহলে যারা বায়োলজি নিয়ে অত ডিপ জানতে চায় না, যে ভাই আমি এইচএসসিতে A+ পেলে চলবে, বা আমি ভাই একটু কম পড়ে A+ পেতে চাই, আমি অত ডিপ ডিটেলস জানতে চাই না, আমি ম্যাথ খুব ভালো লাগে, যদিও দাদা বলেছে যে সবগুলোই সমান গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু অনেকে দিবা না, তার জন্য আমরা টিচার হিসেবে তোমাদের ব্যাকআপ প্ল্যান রেখে দিয়েছি। কালকে তোমার ধরো কলেজে পরীক্ষা, কোষ ও এর গঠনের উপর, যেটা দেখলে তোমার প্রথমে মাথা ঘুরাবে যে এত মোটা একটা চ্যাপ্টার কেমনে শেষ করব। তখন তুমি যেটা করবা, আমার যে ক্লাসটা দেওয়া থাকবে এক ক্লাসে এই চ্যাপ্টার, হয়তো বা সেটা 3 ঘন্টার করে ফেলো, করে ফেলে পরীক্ষা দিতে যাও, দেখো কলম আটকাবে না, ইনশাল্লাহ লিখে আসতে পারবা। তো আমি ভালো স্টুডেন্টদেরও শিক্ষক, খারাপ স্টুডেন্টদেরও শিক্ষক। বেশি পড়লেও তার জন্য উপকারী, যে পড়তে চায় না তার জন্য উপকারী, সব দিকেই আমাদের ভাবতে হয়, এবং সব ব্যবস্থাই কম্প্যাক্ট বায়োলজিতে তোমাদের জন্য রেখেছি। যাই হোক, এটা মজা করে লিখেছি, গুরুত্ব নাই, সাবজেক্টের গুরুত্ব আসলে সব জায়গাতেই আছে। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, কোন বোর্ড বইটা পড়বা? অনেকগুলো বোর্ড বই আছে তাই না? এর মধ্যে কোনটা পড়বা? দেখো এই বাঘের ছবিওয়ালা যে বই, দাদা আপনিও কি এই বইটাই পড়েছিলেন? হ্যাঁ, এটাই তাহলে এটাই প্রজন্ম থেকে প্রজন্মতে চলছে আসলে। হ্যাঁ, 17 বছর আগে দাদা পড়েছে, তখনও আসলে এই বইটাই পড়েছেন, গাজী আজমল স্যারের বই। তো এই বইটা থেকে আমরা মেডিকেলের জন্য পড়াই, এই বইটাই সব থেকে পপুলার। আর হাসান স্যারের বই অনেক ডিটেলস, এটা পড়লে আর উদ্ভিদ বিজ্ঞানের অন্য বই না পড়লেও চলে, এত ডিটেলসে লেখা। তো এই আর কি, আপন করে নাও একটু। আর আপন করার জন্য আমি তোমাদের সাথে আছি। বোর্ড বইয়ের বাইরে আরো কিছু বই আছে, যেটা আমরা পরের স্লাইডে দেখবো। এই বইগুলো হচ্ছে মেডিকেলের জন্য এক্সট্রা বুক। মেডিকেলে কিন্তু বায়োলজির অনেক মানে চিপাই চাপা থেকে প্রশ্ন আসে, এক্সট্রা ইনফরমেশন বলি আমরা। তো এখন ভাইয়া আমি কি আপনি 2টা বই আগে দেখাইলেন, এখন আবার 4টা বই দেখালেন, আমি কি 6টা বই কিনবো? না, কখনোই কিনবা না। তাহলে ভাই এই বইগুলো আমি কেমনে পড়বো? এই বইগুলো তোমার পড়তে হবে না, তো এই বইগুলোতে এক্সট্রা করে কি আছে সেটা আমি জানি। এই বইয়ের এক্সট্রা ইনফরমেশনটুকু আমি তোমাকে পড়ানোর সময় বলে দিব, যে এটা আজিবুর স্যারের বই আছে, এটা তুমি একটু লিখে নাও, এটা মাজেদা ম্যাডামের তথ্য, এটা তুমি একটু লিখে নাও। তোমার আপনা আপনি এই বই পড়া হয়ে যাবে যদি আমি তোমার সাথে থাকি। বুঝতে পারছো? এক্সট্রা ইনফরমেশন নিয়ে তোমার টেনশন নেই, তোমার হেডেক নেই, আমার হেডেক। আমি প্রত্যেক ক্লাসে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দেই পড়ানোর সময়।
যেহেতু মেডিকেলের জন্য পড়াচ্ছি সেহেতু এটা আমাকে করে যেতেই হয় প্রতিনিয়ত। ওকে, তাহলে এই বইগুলোর নাম আমরা জেনে রাখবো, কিন্তু এখনই যে এটা কিনে পড়া শুরু করতে হবে এরকম না। আমরা প্রথমে ওই দুইটা বই, আগের স্লাইডের যে দুইটা বই, সেই দুইটা বই আমরা আসলে ভালো করে পড়বো। এটাই আমাদের মানে মেইন পাঠ্য বই ধরে আমরা পড়বো। ওকে, এটা শেষ করতে পারলে পরে যদি মনে করো যে আচ্ছা আরো একটা বই পড়ি, তখন পড়তে পারো। দাদা আমি একটা গৌরবের কথা বলি, শিক্ষা জীবনে ছাত্র হিসেবে আমার গৌরবের কথা, আমি ফার্স্ট ইয়ারে থাকতে দুইটা বই শেষ করেছি। কারণ আমার টার্গেট আমি যে মেডিকেলে পড়বো এটা আমি ফিক্স করে ফেলেছিলাম, আর আমি জানি সেই ক্ষেত্রে আমার এই দুইটা বইয়ের কোনো বিকল্প নাই। তাই আমি জুলজি বোটানি আলাদাভাবে পড়ে বন্ধুদের থেকে অন্য মানে আমি নিজের মতো করে রিডিং পড়েও 12টা 24টা চ্যাপ্টার আমি ফার্স্ট ইয়ারে শেষ করেছি। তার মানে এই না যে আমি ফিজিক্স বা কেমিস্ট্রিতে পিছিয়ে ছিলাম। তো এই মানে এইটা যদি তোমার থাকে, এই থ্রিলটা যদি তোমার থাকে যে না আমার তো শেষ করতে হবে চ্যাপ্টার, নতুন একটা চ্যাপ্টার এক্সপ্লোর করি ভাইয়ের সাথে, ইভেন তুমি এখন আমার কোর্সেও ভর্তি হইতে হবে না, তুমি জাস্ট আমার রোটো ডিএমসি যে ইউটিউব চ্যানেল সেখানে গিয়ে আমার একটা ক্লাস দেখা শুরু করে দাও। তুমি মনে করলে যে ভাই 2 ঘন্টা একটা ক্লাস দেখবো, কোন ক্লাস দেখা যায়? র্যান্ডমলি যে কোনো একটা ক্লাস তুমি দেখে ফেলো, অনেক ক্লাস আছে, বুঝছো? দেখবো মজা পাচ্ছ, আরে আমার একটা চ্যাপ্টার শেষ। এটাই পড়ার আনন্দ। আমরা বইয়ের পরে অন্যান্য স্লাইডগুলোতে যাই। স্টুডেন্টরা তোমরা কি বোর হচ্ছে কোনোভাবে? আচ্ছা এই যে দাদার একটা সুন্দর বই দেখছো না? আচ্ছা আমিও একটা সুন্দর বই প্রিপেয়ার করছি তোমাদের জন্য। এখনো যে ফুললি প্রিপেয়ার্ড এরকম না, তাই তোমাদেরকে সরাসরি দেখাতে পারছি না। তো এটা সেই বইয়ের কভার যেখানে কোষ ও এর গঠন, কোষ বিভাজন এবং কোষ রসায়ন এই 3টা ব্যাপারে পড়ালেখা থাকবে। ওকে, এবং এইখানেও আমরা এমসিকিউ রাখবো ব্যাখ্যা সহ। এইচএসসির জন্য ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন, অ্যাডমিশনের জন্য প্রশ্ন, সব কিছুই থাকবে। সিকিউ সাজেশন থাকবে অ্যান্সার সহ, এবং শেষে মডেল টেস্ট থাকবে। গোছানো একটা বই হবে ইনশাল্লাহ। এবং আরেকটা সত্য কথা রিভিল করে দেই দাদা, আমি যেটা করেছি, আমি ওদেরকে কোনো টি শার্ট গিফট বা এগুলো কিছু দিতে পারছি না। আমি ওদের জন্য যেটা করেছি, প্রথম 200 জন যারা আমার সাইকেলে এনরোল করবে তাদের জন্য এই বইটা টোটালি ফ্রি করে দিয়েছি। এটাকে আপনি কিভাবে দেখছেন একটু বলেন। মানে এটা হচ্ছে আসলে আমি হলে মিস করতাম না সুযোগটা। ব্রেভ ডিসিশন বলবেন না দাদা, যে ওদের একটা বইয়ে নর্মালি যেখানে 300-350 টাকা পে করতে হচ্ছে, ভাই সেখানে বইটাকে ফ্রি করে দিচ্ছেন প্রথম 200 জনের জন্য। এই জন্য তোমরা আমার একটা ধন্যবাদ দিতে পারো, ঠিক আছে? আচ্ছা তাইলে তুমি মিস করো না, প্রথম 200 জনের মধ্যে থাকতে তুমি মিস করো না, তুমি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যেন এই বইটা তুমি ফ্রিতে পেতে পারো। ওকে, আচ্ছা এই তো গেল। আর সাইকেল ভিত্তিক অ্যানালাইসিসটা তোমাকে যদি দেখাই দেই, সব চ্যাপ্টারের নাম পড়লে তুমি কিছুই বুঝবা না, ঠিক আছে? আর আরেকটা বিষয় জি একটু বলে দাদা। রাখি, আমরা কিন্তু বই ফ্রিতে দিচ্ছি, আবার পরে অনেকে কিন্তু ভর্তি হবে, এটা তো মন খারাপের কিছু নেই, এটা হচ্ছে উৎসাহিত করা, মানে যাতে তোমরা এগিয়ে থাকতে পারো, তোমার ভিতর থেকে যাতে আসলে টানটা আসে, এক্স্যাক্টলি দাদা, আবার যাতে এক্স্যাক্টলি। শুরু করতে। তোমাকে যদি আমরা না বলি, আমরা যদি ধাক্কা না দিই, আমরা যদি পুশ না করি, তুমি কি সবসময় পড়বে? তুমি তো এখনো ছোট। তো এটাই কিন্তু আমরা বিভিন্নভাবে তোমাদের মোটিভেট করার চেষ্টা করি। নেক্সট যদি যাই আমরা সাইকেল 1-এ যদি যাই, আগের স্লাইডটাতে, কোষ ও এর গঠন অনেক বড় একটা চ্যাপ্টার, কোষ রসায়ন অনেক বড় একটা চ্যাপ্টার, আর কোষ বিভাজন যথেষ্ট ছোট একটা চ্যাপ্টার। আমি বুঝি যে কোনটার সাথে কোনটা বিন্যস্ত করলে তোমার জন্য সুবিধা হবে, সেইভাবেই বিন্যস্ত করেছি। তোমার ভালো মতন এখন চ্যাপ্টারগুলোর নাম জানতেও হবে না, তুমি জাস্ট আমার উপর ফেইথ রাখো, বিশ্বাস রাখো যে ভাই যেটা করবেন তোমার ভালোর জন্য করবেন। কারণ ভাই আলটিমেটলি খালি এইচএসসিতে গিয়ে থেমে যাচ্ছেন না, পুলাপানকে ভার্সিটি বা মেডিকেল পর্যন্ত পথ দেখায় দিচ্ছেন। তাহলে আমি যদি ভাইয়ের এখানে জয়েন থাকি বা ভাইয়ের সাথে এটা পড়ি, আমার ডেফিনেটলি এইচএসসি কাভার হবে, অ্যাডমিশন কাভার হবে, এবং কোন সাইকেলে কি আছে এটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। আমি সবগুলো 24টার নাম পড়তে গেলে তুমি বুঝবা না। এখানে যেটা হয়েছে, উদ্ভিদ বিজ্ঞানের 12টা চ্যাপ্টার, প্রাণী বিজ্ঞানের 12টা চ্যাপ্টার। ওকে, তো এই হচ্ছে মোট 24টা চ্যাপ্টারকে আমরা 6টা সাইকেলে ভাগ করেছি। আপাতত পরের সাইকেলগুলো তোমার কেনার দরকার নাই, তুমি ফার্স্ট সাইকেলে জয়েন করো, ভাইয়ের সাথে পড়াশোনা করে দেখো যে ভাইয়ের পড়াশোনা বুঝতে পারো কি না। যদি না পারো তাহলে তো সব সাইকেল কেন জয়েন করবা? তাহলে তোমার আদার অন্যভাবে অন্য ভাইয়ের পড়া বুঝতে পারলে সেখানে পড়বা। যার কাছেই পড়ো, পড়াটা শুরু করো, এটা হচ্ছে আমাদের কথা। ওকে, এরপর যদি আমরা যাই, বাকি সাইকেলগুলো লেখা আছে। সাইকেলগুলোতে যেভাবে পড়াবো, আমরা বলছি আগে যে মেইন বুক আমাদের মা, আমরা মাকে ছেড়ে কোনো কিছু ভাবতে পারি না, আমরা মেইন বই ছাড়াও কিছু ভাবতে পারি না। কাজে মেইন বই আমরা পড়াবো, এখানে তোমার কোনো কিছু করার নাই, মেইন বইটা ধরে আমরা পড়াবো। এক্সট্রা ইনফরমেশন ভাই অ্যাড করে দিবেন পড়ানোর সময়, ভাই বলেছেন। ভাই কিন্তু ক্লাসে অনেক ছবি রাখেন, নোট আমি হাতে লেখার চেষ্টা করি যতখানি পারি, যেন সহজে তোমরা বুঝতে পারো। সঞ্জয় দাদা যেটা বললেন, দাদাও কিন্তু বইয়ে আছে, স্টিল তোমাকে একটু লিখে পড়াচ্ছেন, কারণ এটার বিন্যাসটা ডিফারেন্ট, কালারগুলো ডিফারেন্ট, মাথায় ক্যাচ করে ভালো। তো এই আর কি। বা একটা ছবি তুমি কিভাবে আঁকবা, যেমন তোমার পরীক্ষাতে একটা হার্টের লম্বচ্ছেদের ছবি শিওর আসবে। তুমি যখন এইচএসসি পরীক্ষা দিতে যাবা, রক্ত থেকে প্রশ্ন আসলে 3 নম্বরের প্রশ্নে সবসময় আসে একটা হার্টের লম্বচ্ছেদের ছবি আঁকো। এবার হার্টের ছবি আঁকলে ওইটা যে হার্ট নাকি ওইটা লিভার এটাই বোঝা যায় না, এরকম ভয়ঙ্কর ছবি তোমরা আঁকো।
তাহলে এই ছবিটা কেমনে আঁকবা এটা শিখাই দিতে হবে না আমার, সেটা আমি ওই ক্লাস নোটের মধ্যে আমি এঁকে এঁকেই আসলে শিখাই দিব। দেন বায়োলজিতে তো অনেক ছবি দরকার। আমি দাদা আমার একটা লাইন আমার মেডিকেল ব্যাচের বাচ্চাদের কাছে খুব জনপ্রিয়, আমি যেটা বলি, আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার লাইনকে অনুকরণ করে, যে ছবি দেখতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। বায়োলজির ক্ষেত্রে ছবি দেখতে না জানলে আর ছবি আঁকতে না জানলে তোমার বায়োলজিতে মুক্তি নাই, তুমি শেষ। বুঝছো? ছবি আঁকতে পারলে নাম্বার আছে, ছবি আঁকতে না পারলে নাম্বার নেই, এরকম আর কি। আবার তোমার যে একদম আর্টিস্ট হতে হবে এটাও না, বুঝা গেলেই হলো জিনিসগুলো, হার্টটা লিভার না হয়ে গেলেই হলো। বুঝছো? আচ্ছা, আর অ্যানিমেশন আমরা যতখানি দরকার, যে কিভাবে খাদ্যটা পরিপাক হচ্ছে, ভালো ভালো অ্যানিমেটেড ভিডিও আমাদের কাছে আছে, সেগুলো তোমাদেরকে দেখাইলে, আগে পড়াবো তারপর ভিডিওটা দেখাবো, দেখবো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। অ্যান্ড ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন সলভ, এটাও আমরা ক্লাসে করবো ইনশাল্লাহ। এক্সাম থাকবে, চ্যাপ্টার শেষে এক্সাম থাকবে, সাইকেল শেষে মেগা এক্সাম থাকবে, এবং সেটা রিওয়ার্ডও থাকবে, যেটা এখন আমরা রিভিল করছি না, পরীক্ষার আগে তোমাকে জানাবো। অ্যান্ড তুমি আমার গ্রুপগুলোতে চাইলে জয়েন করতে পারো। রোড টু ডিএমসি একটা গ্রুপ আছে, এসিএস কম্প্যাক্ট বায়োলজি, এটা নামেও একটা গ্রুপ আমি নতুন করে ওপেন করেছি, যেন এসিএস এর কম্প্যাক্ট বায়োলজিতে যারা যুক্ত থাকবে বা যারা থাকবে না তারা যেন এই ফ্রি গ্রুপটাতে জয়েন থাকতে পারে, তারা যেন এখানে আপডেটেড থাকতে পারে। অ্যান্ড আমার পেজ যেটা থেকে লাইভ হচ্ছে ডক্টর রিজভী তৌহিদ, এটাতেও কানেক্টেড থাকতে পারে। আমি পেজটাতে বেশি অ্যাক্টিভ, কখন কি করছি কখন কি পড়াচ্ছি সেটা তোমাকে জানাচ্ছি। আর আমার যে প্ল্যাটফর্ম রোড টু ডিএমসি, যেটা মেইনলি মেডিকেলের জন্য কাজ করে, সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল অনলাইন প্ল্যাটফর্ম বলতে পারো, তো সেটাতেও তুমি যুক্ত থাকতে পারো। ইউটিউবে আমার একটা নিজের চ্যানেল আছে ডক্টর রিজভী তৌহিদ, সেখানে কিছু ক্লাস আছে। 27 ব্যাচের জন্য তেমন কোনো ক্লাস নাই আসলে এই চ্যানেলে। 27 ব্যাচের জন্য যদি ক্লাস চাও তাহলে রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে যেতে পারো, তাহলে তুমি পেয়ে যাবা। এবং একটা লাইন বলে আমি এই যে আমার সাইকেলের বিস্তৃত ব্যাপার, এটা হচ্ছে, এটা শেষ করে আবার একটু গাইডলাইনে যাব, তারপর তোমাদেরকে ছুটি দিয়ে দিব। এখানে একটা কথা লেখা আছে, একটু যদি পড়ি তোমাদেরকে নিয়ে। দিস ইজ দ্য বিগিনিং অফ ইউর স্টোরি। তাহলে তোমার স্টোরির বিগিনিং হচ্ছে এখন। মেক ইট কাউন্ট, মেক ইট বোল্ড, মেক ইট ইয়োর্স। তোমার স্টোরিটা তোমারই থাকবে এবং এটাকে তোমাকেই তৈরি করতে হবে। এই স্টোরিটা আমি তোমার জন্য তৈরি করে দিতে পারবো না, আমি তোমার পাশে সাপোর্ট হিসেবে থাকতে পারবো। তোমার পরীক্ষার হলে আমি বা দাদা কেউ গিয়ে পরীক্ষা দিয়ে দিব না, তোমাকেই দিতে হবে। ঠিক তো? তোমাকেই পারতে হবে। খালি ক্লাস ভালো করলেই হবে না, প্রবলেম সলভিং ক্যাপাসিটি লাগবে। দাদা যেটা বললো যে আমরা পড়ে সব বুঝতেছি, প্রশ্ন দিলে ভুল করতেছি, তার মানে কি আমার ঘাটতি রয়ে গেছে, তার মানে কি আমাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার জন্য ভাই কি করব, বইয়ে তো আর প্র্যাকটিস করার সুযোগ নাই। প্র্যাকটিস করার জন্যই দাদার বই আছে, আমার বই আছে, এখান থেকে তোমরা প্র্যাকটিস করবা। এটা কখনোই মূল বইয়ের বিকল্প না, এখানে প্র্যাকটিস করার জন্য সুযোগ থাকবে। ওকে, সো আমার কোর্সটা তুমি কিভাবে কিনবা সেটা আমি তোমাকে একটু দেখাই দিতে চাই, ঠিক আছে? সেটা দেখানোর জন্য আমি কি ওই পাশে চলে যাবো নাকি এখানেই দেখাবো? ওকে, তাহলে কোর্সটা আমরা কিভাবে কিনবো সেটা যদি তোমাকে দেখাই, তোমরা চলে যাবা হচ্ছে গুগলে, গুগল ক্রোম বা গুগলে গেলেই হবে, গিয়ে কি দিয়ে সার্চ করবা দেখো, আমি এখানে তোমাকে দেখাচ্ছি। গুগলে যাবা, গিয়ে সার্চ করবা হচ্ছে কম্প্যাক্ট বায়োলজি 27, কারণ এটা 26-এর জন্যও আমি সদ্যই লঞ্চ করেছি কয়েকদিন আগে, এখনো ক্লাস শুরু হয় না 26-এরও। তো 27 লিখলে তোমারটা প্রথমেই চলে আসবে এবং এখানে কিছু কথা লেখা আছে, এগুলো রিডিং পড়ে দেখো যে কি কি লেখা আছে। তো এটা জাস্ট একদিন বা 2 দিন আগেই নেমেছে, তো 2.5 মাস সময় লাগবে প্রথম সাইকেলে। আমি যে কথাগুলো বললাম সেগুলোর সামারি এখানে লেখা আছে, খেয়াল করে দেখবা যে ফ্রি বুকস ফর ফার্স্ট 200 স্টুডেন্ট, এটা মেক ইট কাউন্ট। এটা একটু দেখো, যে তোমার মনে হতে পারে আরে কেউ তো জয়েন হয় নাই, বাট দেখবা ফুরুত করে একদিন জয়েন হয়ে গেছে এবং তুমি প্ল্যান করতেছিলে আরে হব হব হব, কিন্তু তুমি তখন বইটা কিন্তু মিস করে ফেলতে পারো। আমি সেটা চাই না। যারা সিরিয়াস বাচ্চা কাছে, যারা ভালো করতে চায়, যারা স্বপ্নবাজ, তারাই জয়েন করুক। কোর্সটি কিনুনে চাপ দিলে সঞ্জয় দাদার কোর্সে যেমনটা দেখেছো সেম কিছু বেসিক ইনফো দিবা, অ্যান্ড দেন তুমি বুঝে যাবা এসিএস এর কোর্স কেনার মতো সহজ জিনিস আসলে নাই, তাই না দাদা? সার্চ করবা, কোর্স পাবা, কিনে ফেলবা, ইটস ডান, শেষ। এই তো। আর পরবর্তী সাইকেলগুলো যখন আসবে তখন কিনলেই হবে। আর আমার সাইকেলের ডিটেলস হচ্ছে এইটুকু, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারো। এইচএসসি 26-এর জন্য কিছু করেন প্লিজ, 26-এর জন্য করছি তো, 26-এর আলাদা সাইকেল আছে সেখানে জয়েন করো। আর 26 যদি মনে করো যে 27-এর সাইকেলে জয়েন করবা, করতে পারো, যে এই চ্যাপ্টার 3টা ভাই 26-এর জন্য কিন্তু আমরা আলাদা গাইডলাইনও কিন্তু আনছি। তো আসলে 26-এর যারা আছো তোমাদের মানে এখন তো আসলে খুব বড় একটা ট্রানজিশন চলছে, ফার্স্ট ইয়ার থেকে কিন্তু ওরা সেকেন্ড ইয়ারে যাচ্ছে, জিতে। তো তোমাদের জন্য আসলে আমাদের আলাদা সেশন আসছে। অনেকেই কুপন কোড জানতে চাচ্ছ, এখানে কোনো আলাদা কুপন কোড নাই, এটাই সর্বনিম্ন ফি। কুপন কোডের জায়গায় আমি বেসিক্যালি তোমাকে বই ফ্রি দিচ্ছি প্রথম 200 জনের জন্য। ওকে, সো আলাদা করে কোনো কুপন কোড নাই। এই তো। আচ্ছা দাদা, শেষ বেলায় দাঁড়িয়ে ওদের জন্য 27-এর জন্য আপনার এই যে সামগ্রিকভাবেই তো আমরা কথা বললাম,
তাও এখনো অনেক বাচ্চা কাচ্চা আমাদের দেখছে, 200-র কাছাকাছি। ওদের জন্য আমরা একটু জানান দেই যে ওদের কি করা উচিত, আবার একটু গুছায় বলে দিই, আমরা তো অনেক কথাই আচ্ছা, বললাম। তো আজকে হচ্ছে আমাদের এসিএস থেকে কিন্তু কেমিস্ট্রি এবং বায়োলজি দুইটাই কিন্তু লঞ্চ হয়ে গেছে। ফিজিক্স আর ম্যাথ কিন্তু এর আগেই তোমাদের জন্য লঞ্চ হয়েছে। তো যেটা আসলে বিষয় আমরা সবসময় বলি হচ্ছে আমরা এসিএস আছি কেন, কারণ আমরা মানুষকে হচ্ছে যেমন একজনের স্বপ্ন থাকে বুয়েটে চান্স পাওয়া বা মেডিকেল বা ভার্সিটিতে, আমরা কিন্তু ওই সুযোগটা একদম শুরু থেকে ওর বেসিক বিল্ড আপ করে ও ধীরে ধীরে, শুরুতে তো তোমরা একদম ছোট, তোমার ব্রেইনকে আমরা একটু ধীরে ধীরে হচ্ছে জটিল প্রবলেমগুলো এনে ডেভেলপ করা ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে তোমাকে হচ্ছে আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি। ওর যাত্রা এখানে শুরু হচ্ছে, শেষ পর্যন্ত কিন্তু ও আমাদের সাথে যুক্ত থেকে ওর স্বপ্নে পৌঁছাতে পারছে। তো আমার মনে হয় তোমাদের মাত্র পরীক্ষা শেষ হয়েছে, আমরা এখন শুরু করেছি এর কারণ আসলে আমরা তোমাদের বাস্তবতা বোঝাতে। আমি যতই বলি ওর এখন হচ্ছে ঘোরাঘুরির সময় না, তোমার হচ্ছে এখন থেকে আসলে প্রস্তুতিটা শুরু করা, তোমার পড়া না, কিন্তু তোমার হচ্ছে প্রস্তুতিটা শুরু করতে হবে। কেমনে হচ্ছে পরের ধাপটা শুরু করবা, এটার জন্য তোমার মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে নিতে হবে, এখানের জন্য তোমার স্ট্র্যাটেজিটা সাজিয়ে ফেলতে হবে। তো এই জন্যই হচ্ছে আজকে আমরা এখানে এসেছি, আমি এবং তোমাদের রিজভি ভাইয়া। তো আমরা আসলে অনেকগুলা কথা বলেছি, কোনো কি কোয়েশ্চেন এসেছে? দাদা, আমি আপনার হয়ে একটা ঘোষণা আসলে দিয়ে দেই। হ্যাঁ। সেটা হচ্ছে দাদার কোর্সে তোমরা 25 তারিখ পর্যন্ত যারা এনরোল করবা, ঠিক আছে, তাদের মধ্যে ওই যে দৈব চয়নে খেলা চলছে, দৈব চয়নে 50 জনকে আসলে দাদা জার্সি গিফট করবেন। দাদা এটা বলতে ভুলে গেছেন, দাদার হয়ে এটা আমি পাবলিশ করে দিলাম। আচ্ছা, এর বাইরেও কিন্তু আমাদের এক্সাম যেগুলো হবে সবগুলাতে তোমাদের উৎসাহ দেওয়ার জন্য আমি সবসময় জার্সি গিফট করি, সাথে হচ্ছে আমরা আসলে কি বলা যায় ক্যামশিফু থেকে দেখবে একটা ব্যাগ পাঠাবো, এখানে আরো ছোটখাটো গিফট থাকে। তো এটা আসলে এমন না যে তুই 50 জনের পরে ভর্তি হলে নিরাশ হওয়ার কিছু নেই, তোমার জন্য আসলে জার্সি পাওয়ার অনেক সুযোগ আসবে। আর আসলে নাম্বারগুলো এমন হুট করে দেখবা হচ্ছে স্টুডেন্টরা, দেখবা নাম্বারগুলো অনেক বেড়ে গেছে, তাই হয় ভালো স্টুডেন্টরা কিন্তু কাজটা শুরু করে দেয়, তুমি যাতে পিছিয়ে না থাকো, মানে শুরু থেকেই যাতে তুমি তুমি নিজেই একদম শুরুর দিকে রেস্টুরেন্ট যা করে তুমি যাতে ওই দৌড়ে চলে যাও। আমরা তো একটু জাস্ট যারা আছো তাদের কাছে একটু জানতে চাই যে এখানে কে কি ইচ্ছা পোষণ করছো কেমশিফুর কোনো কোর্সে জয়েন করা বা কম্প্যাক্ট বায়োলজি কোনো কোর্সে জয়েন করার ইচ্ছা পোষণ করছো, কারা কারা একটু কমেন্টে জানাইতে পারো, জাস্ট ফর মানে এমনিতেই জানার জন্য ব্যাপারটা, ঠিক আছে? আর বা এখন জয়েন করবা না কিছুদিন পর করবা সেটাও জানাতে পারো। আমরা তোমাদের জন্য নতুন কিছু করতে পারলে বা তোমাদের কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারো। কমেন্টগুলো আমরা এখন না পারলেও পরবর্তীতে অবশ্যই চেক করব, ঠিক আছে দাদা? তো আসলে সবগুলা পয়েন্টই ওদের মোটামুটি বলেছি। এরপর আসলে যে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাবা। আর এই তো আমার কথা হচ্ছে শুরু করে দাও। এক্স্যাক্টলি, শুরু না করলে শেষটা কেমন করে হবে বলো, তাই না? তাহলে আমি তোমাদের জন্য একটু সামারি করে দিই আজকের লাইভে কি কি ব্যাপার ছিল। আজকের লাইভের ব্যাপার ছিল তোমাদেরকে একটু সচেতন করা যে জীবন যেমনটা পার করে আসছো অমনটা না। বাচ্চারা, আমি যখন মেডিকেল কলেজে আসি তারপর থেকে আমার বাবার কাছ থেকে একটা পয়সাও নেই নেই। তার মানে এই না যে আমার বাবার আমার টাকা দেওয়ার ক্ষমতা নেই, আমার বাবার টাকা দেওয়ার ক্ষমতা ছিল, বাট আমার মনে হচ্ছে আমার বয়স এখন 18, আমি 18 বছর বয়স, তাই না? তো আমি বাবার কাছ থেকে টাকা নিব না। তো এই ড্রিম আমার আগে থেকে ছিল, কলেজ জীবন থেকে ছিল, এবং এইটা করতে হলে আমার ভালো জায়গায় চান্স পাইতে হবে। এটার থেকে আমি পড়তাম। এক একজনের তাড়না এক এক রকমের, এক একজনের ইন্সপিরেশন এক এক রকমের। তুমি তোমার ইন্সপিরেশনটাকে খুঁজে বের করো এবং সেই ইন্সপিরেশনটাকে চিন্তা করো, দেখো পড়তে ইচ্ছা করবে। বুঝতে পেরেছো? এবং তোমাকে আসলে দিন শেষে প্রতিষ্ঠিত হইতেই হবে। কেন বলো তো? তোমার জন্য না, তোমার ফ্যামিলির জন্য, তোমার বাবা মার জন্য, তোমার ভাই বোনের জন্য। সবাই তোমার দিকে তাকিয়ে আছে। তুমিই হয়তোবা তোমার ফ্যামিলির প্রথম ভালো স্টুডেন্ট, এমনও হতে পারে। এর আগে কেউ হয়তোবা বুয়েটে পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, মেডিকেল পড়বে, ডিএমসি পড়বে, উচ্চারণ করারই সাহস পায় নাই। তুমি হয়তোবা প্রথমবার তোমার শিক্ষা জীবনে একটু সাফল্য দেখিয়েছো, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো বা বৃত্তি পেয়েছো। তোমার দিকে অনেক আশা ভরসা নিয়ে তোমার ফ্যামিলি তাকায় আছে। আর তুমি যদি সব আশা ভরসাকে মাটি চাপা দিয়ে ফেলো, তাহলে এটা খুবই সভ্যতার বড় অপচয়। এটা তুমি করবা না। তুমি চেষ্টা করো, বাবা মার দোয়া থাকলে কত কি যে করা যায়। তুমি মনে করতে পারো যে সঞ্জয় দাদা বোধহয় ঢাকা থেকে পড়াশোনা করছেন, অনেক টাকা খরচ করে বোধহয় বাসায় নিয়ে টিচার নিয়ে বোধহয় পড়ছেন। বা তুমি মনে করতে পারো রিজভি ভাই বোধহয় ঢাকায় পড়াশোনা করছেন, বাসায় টিচার রেখে অনেক টাকা খরচ করে পড়ছেন। না, আমারটা যদি আমি বলি, আমি ময়মনসিংহ শহরে বড় হয়েছি, মফস্বলের মতো এলাকা, সরকারি কলেজে পড়েছি, খুব কম খরচে পড়াশোনা করেছি। ইচ্ছেটা ছিল, সৃষ্টিকর্তা দিয়েছেন। সেম টু ইউ। চেষ্টা করলে সব জায়গা থেকে সম্ভব, এটা বিলিভ করো। এবং তুমি নিজে যে কতখানি বড়, এটা তুমি এখনো বুঝতেই পারছো না। এটা তুমি বুঝতেই পারছো না। তুমি যে তোমার যে লিমিট কত উপরে তুমি জানোই না। তুমি নিজেকে কেন ছোট ভাববা? তাহলে হঠাৎ করে আমরা বড় হব কারণ আমরা কলেজে উঠব। এই বড় মানে অহংকারী না, এই বড় মানে অন্যের প্রতি বেয়াদবি না। আমাদের মনের দিক থেকে বড়, আমাদের চিন্তার দিক থেকে বড়। কথা দিচ্ছ 27? দেখা হচ্ছে তাহলে কম্প্যাক্ট বায়োলজি সাইকেলগুলোতে, কেমশিফুর সাইকেলগুলোতে।
তোমাদের সবার জন্য শুভকামনা। শিক্ষক হিসেবে তোমাদের জীবনে ছোট্ট একটু উপকারেও যদি আসতে পারি, আমরা আমাদের নিজেদের জীবনকে ধন্য মনে করব। সবাই ভালো থেকো। গুগল থেকে গিয়ে সাইকেলগুলোতে এনরোল করে ফেলো। আসসালামু আলাইকুম সবাইকে।